চট্টগ্রাম। ১১২ কোটি ১, ১১২ কোটি, 15 কোটি, ১১৫ কোটি ১, 120 কোটি, ১২০ কোটি। The amount is increasing. ১২০ কোটি ১, 125 কোটি, ১২০ কোটি ১, ১২৫ কোটি ২। ১৪০ কোটি। ও মাই গড, দ্য নিহাল আহমেদ চৌধুরী বলছেন ১৪০ কোটি। হয়তো উপস্থিতি আর কেউ এটাকে আর বাড়াতে পারবে না। সো ১৪০ কোটি ১, ১৪০ কোটি ২, ১৪০ কোটি। ১৯৫ কোটি টাকা। ১৯৫ কোটি কথাটা শুনেই সবাই পিছে ঘুরল, একজন ছাড়া। যে ঘোরেনি সে হলো নূর আহমেদ চৌধুরী বর্ষণ, যে ১ সপ্তাহ আগে লন্ডন থেকে ফিরল লেখাপড়া কমপ্লিট করে। সে সাইডে দাঁড়িয়ে তার জান নীরার সাথে কথা বলছিল। আর যে ১৯৫ কোটি টাকা বলল তাকে দেখে কারো ঘাম ছুটতে লাগলো, আবার কারো চোখ বেয়ে আসতে লাগলো, আবারও কারো কাঁপাকাঁপি শুরু হলো। আবার তার দিকে তাকিয়ে চোখ ঝলসাতে লাগলো, কারণ সেই হলো নন আদার দ্যান দ্য মেরিন বন্যা খান, যে কালো রঙের লেডিস ব্লেজার পরেছে, হাতে কালো ঘড়ি, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, স্মোকি আইস, 4 লেয়ারের করা কাঠ চুলগুলো উঁচু করে ঝুঁটি করা, দুপাশে চুল বেরিয়ে করা। মেরিন বন্যা খান ১৯৫ কোটি টাকা ১৯৫। স্টপ। এখানে উপস্থিত কেউ এই ডিলটার জন্য ১৯৫ কোটি টাকার বেশি দাম চড়াবে না। সো ডোন্ট ওয়েস্ট মাই টাইম। আসলে এখানে উপস্থিত কেউ এটাকে আর বাড়াবে না। টাকার বিষয় তো আছেই, তবে তার থেকে বড় কারণ হলো মেরিন। মেরিন যখন এখানে এসেছে তখন এই ডিলটা ওই নেবে, যেভাবেই হোক না কেন। দিস ইজ ডিল গোস টু দ্য মেরিন বন্যা খান। মেরিন স্টাইল মেরে স্টেজে উঠল, ডিল পেপার নিল। তখন চোখ গেল নীরের দিকে। নীরের পেছনে দেখা যাচ্ছে কালো ব্লেজার, কারোর সাথে ফোনে কথা বলছে, হাতটা দেখা যাচ্ছে, সেই সাথে হাতের ঘড়ি আর আংটি। মেরিন মনে মনে বলল, কে কে এই ব্যক্তি যে মেরিন বন্যা খানের উপস্থিতিতে অন্য কাজ করছে? স্ট্রেঞ্জ। সাংবাদিকের প্রশ্নে মেরিন ধ্যান ভাঙল। ইয়াস ম্যাম, এই ডিলটা নেওয়ার কারণ? মেরিন বন্যা খান কখনো কাউকে কোনো জবাব দেয় না। বলেই মেরিন বেরিয়ে গেল। নীর কেবল মেরিনের পেছনটা দেখল। 1 ঘন্টা পর। জন। ম্যাম, নিহাল আহমেদ চৌধুরীর সাথে আজকে তার ম্যানেজার ছাড়াও আর কে এসেছিল? ম্যাম অন্যান্য সরি ম্যাম, স্যারের নাম নূর আহমেদ চৌধুরী বর্ষণ। ও আচ্ছা, শোনো। জি ম্যাম। পরশু তুমি অফিসে একটু তাড়াতাড়ি যেও, আমার একটু লেট হবে। ওকে ম্যাম। ওকে বাই, পরশু দেখা হবে। পরশু? কারণ এক্ষুনি আমি ঢাকা রওনা হচ্ছি। এই রাতে? হুম। ওকে ম্যাম, আমি তাহলে সব গুছিয়ে নিচ্ছি। দাঁড়াও। জি ম্যাম। আমি কি বলেছি তুমিও আজকে যাবে? কিন্তু ম্যাম। আমি একা যাব, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট এনি আর্গুমেন্ট। বলেই মেরিন বেরিয়ে গেল। 2 ঘন্টা পর মেরিন ফুল ভলিউমে গান ছেড়ে গাড়ি চালাচ্ছে। আয় খুকু আয় গানটা শুনতে শুনতে হুইস্কির বোতলটার মুখ দাঁত দিয়ে খুলল, এর ঢোক মুখে দিল। এর মধ্যেই হঠাৎ করে ওর গাড়ির কিছুটা সামনে থাকা গাড়িটা ব্রেক মারায় ওকে খুব জোরে ব্রেক চাপতে হলো, যার কারণে ওর কপালটা স্টিয়ারিংয়ে লেগে সামান্য কেটে গেল। হোয়াট দ্য হেল! মেরিন রেগে মেগে হুইস্কির বোতলটা হাতে নিয়েই বের হলো, তেড়ে গাড়িটার দিকে এগিয়ে গেল। হে ইউ ড্রপ, স্টপ! তখন গাড়ি থেকে এক সুদর্শন যুবক বেরিয়ে এলো। ফর্মাল গেটআপ, ব্ল্যাক স্যুট পরা, চুলগুলো হালকা ডার্ক করা, ভীষণ ফর্সা, পাকা রং যাকে বলে, কাঁচা হলুদের মতো, লম্বা 6.2, ঠোঁট দুটো লাল, ক্রাশ খাওয়ার মতো। সে একবার হাত জোর করে ক্ষমা চেয়ে এরপর 2 কান ধরে সরি সরি বলতে বলতে এগিয়ে এলো। ভীষণ কিউট লাগছে দেখতে। ছেলেটার পরনে থাকা স্যুট, সেই সাথে ডান হাতে থাকা ঘড়ি আর অনামিকা আঙুলের সেই স্বর্ণের আংটিটা দেখে মেরিন বুঝতে পারল এটা সেই নূর আহমেদ চৌধুরী বর্ষণ।
মেরিন নীরের পা থেকে মাথা পর্যন্ত দেখছে। নীর কানে হাত দিয়ে কিউট করে বলল, আই এম রিয়েলি ভেরি সরি মিস, আসলে আমি ইচ্ছা করে করিনি। ও রিয়েলি? আপনার ভুলবশত করা কাজের জন্য আমার গাড়িটা নষ্ট হতে পারত। জানেন এটার দাম কত, ইউ ইডিয়েট? নীর অবাক হলো, কোনো মেয়ে এমনভাবে কথা বলতে পারে? তার কপাল কেটে রক্ত বের হচ্ছে, তবুও সে ওটার কথা না বলে গাড়ির কথা বলছে, তাও এতটুকু একটা মেয়ে। অতিরিক্ত হলে বয়স 21 কি 22 হবে, লম্বায় 5'3", হরিণের মতো চোখ, কালো লেডিস ব্লেজার পরা, ঠোঁটে ডার্ক রেড লিপস্টিক, স্মোকি আইস, উঁচু করে ঝুঁটি করা, ডান হাতে ঘড়ি, সেই সাথে একটা হুইস্কির বোতল। এই যে হ্যালো, ওয়াই ডোন্ট অ্যান্সারিং? আসলে মিস, গাড়িটা ডিস্টার্ব দিচ্ছিল, কিছুক্ষণ যাবৎ থেমে গেল, এখন হঠাৎ করে থেমে গেল। শাট আপ, জাস্ট শাট আপ। ছোট লোক, এমন খাটারা গাড়ি নিয়ে বের হন কেন? ভালো গাড়ি কেনার টাকা না থাকলে কিনবেন না? থার্ড ক্লাস অ্যান্ড চিপ। এক্সকিউজ মি, আপনার সাথে আমি ভালোভাবে কথা বলছি, আর আপনি ভুল করেছে, তাই আমি নীর আহমেদ চৌধুরী বর্ষণ আপনার মতো একটা মেয়েকে সরি বলছে। তো আপনার মতো একটা বেয়াদব মেয়েকে, যে কিনা মদ খেয়ে টাল হয়ে একটু পর হেমরাতে অ্যাক্সিডেন্ট করে মরবে, যার এক হাতে ওই মদের বোতল, যত সব ফালতু মেয়ে। ইউ বলেই হাত উঠালো নীরকে থাপ্পড় মারার জন্য, আর সাথে সাথে নীর হাতটা ধরে ফেললো। হাল্লাকি বলে আপনাকে হাত দেয়নি, আমাকে দিয়েছে। ভুল করেছি বলেই এই হাতটা ঠিক আছে, না হলে ভেঙে ঘুরিয়ে দিতাম। মেয়ে মানুষের মানতাম না। গট ইট? মেরিন অবাক চোখে দেখছে নীরকে, এই প্রথম কেউ সাহস করে ওর সাথে কথা বলছে, তাও চোখে চোখ রেখে। নীর মেরিনের হাত ছাড়ল, নীল চলে যেতে নিয়ে আবারও ফিরে এলো। দেখি, আসুন, আপনার মাথায় ব্যান্ডেজ করে দিই, অনেক রক্ত পড়ছে। ও নীরকে দেখতে ব্যস্ত। নীর মেরিনকে টেনে গাড়ির কাছে নিয়ে গিয়ে ফার্স্ট এইড বক্স বের করে মেরিনের মাথায় রক্ত মুছে পরম যত্নে ব্যান্ডেজ করছে, মলম লাগাচ্ছে আর মুখ দিয়ে ফু দিচ্ছে। মেরিন মুগ্ধ নয়নে নীরকে দেখছে। কতখানি কপাল কেটে গেছে, সেটা না বলে উনি গাড়ির কথা বলছেন, কি ভাব! মেরিনের কাছে দাঁড়িয়ে নীরের কেমন যেন একটা অনুভূতি হচ্ছে, যেটা 5 বছরের ভালোবাসা নীরার কাছে থাকলে কখনোই হয় না। হার্ট বিট অনেক গুণ বেড়ে গেছে। নীর কথা বলছে, যার জন্য ঠোঁট দুটো নড়ছে, সেই সাথে আছে নীরের অসম্ভব সুন্দর চোখজোড়া। আই লাভ ইউ। নীরের হাত থেমে গেল, অবাক চোখে মেরিনের দিকে তাকালো। নীর কিছু বুঝে ওঠার আগেই মেরিন নীরের ঠোঁট জোড়া দখল করে নিল। নীর তো জাস্ট শকড, রাগ লাগছে ভীষণ, কিন্তু কোথাও কোনো অন্যরকম ভালো লাগাও কাজ করছে। তবুও নীর রাগটাকে প্রাধান্য দিল, মেরিনকে ছাড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় মারল। অসভ্য মেয়ে, বেয়াদব, নোংরা মেয়ে, মা বাবা কিচ্ছু শেখায়নি, নাকি পতিতালয়ে বড় হয়েছে। অসভ্য, যে আমি আমার 5 বছর ভালোবাসি আমার হবু বউকে। হেডিয়েট, বাজে মেয়ে। বলেই নীর সোজা হাঁটা ধরল। মেরিন গালে হাত দিয়েই বলল, আপনার গাড়িটা কি আর চলবে? আসুন আমার গাড়িতে বসুন, একসাথে ঢাকা যাব গল্প করতে করতে। নীরের মাথা রাগের চোটে ফেটে যাচ্ছে। নীর কোনো রকমে গাড়িটা স্টার্ট দিয়ে ওখান থেকে চলে গেল। মেরিন ওখানে দাঁড়িয়েই হা হা করে হাসতে লাগলো, হুইস্কির বোতলে চুমুক দিল। পালিয়ে কোথায় যাবেন নীর? মেরিনের নজর পড়েছে আপনার উপর। এখন থেকে আপনি আমার দৃষ্টিবন্ধিনী, আপনি যে আমার নীর, বন্যার বর্ষণ। 3 দিন পর শাহজাহান খান স্বয়ং চৌধুরীদের অফিসে গেল। আসতে পারি? আরে স্যার, আপনি আসুন, বসুন বসুন। ধন্যবাদ, আমি একটা জরুরি কাজে এখানে এসেছি। জি স্যার, বলুন। স্যার, আমাকে ডেকে পাঠাতেন। আমার নাতনি মেরিন বন্যা খান স্টুডেন্ট, তবুও সে আমার থেকে ভালোই বিজনেস বোঝে, তবে মাঝে মাঝে সেন্টিমেন্টেরও দরকার হয়, যেটা ওর জানার অগোচরে। তাই ও তোমার দেয়া অফারটা রিজেক্ট করে দিয়েছে। আজ সেটা আমি ফাইনাল করতে এসেছি। খান অ্যান্ড চৌধুরীরা একসাথে কাজ করবে। হো মাই গড, ইট ক্যান নট বিলিভ স্যার, থ্যাংক ইউ। এই নাও ডিল পেপার, ঠান্ডা মাথায় এটা পড়ো, পরে 2 দিন পর আমাকে ফোন করো যে এই ডিলটা করবে কি করবে না। স্যার, যেখানে আপনি এসেছেন সেখানে কোনো ভাবাভাবি দরকার নেই। না, তুমি পড়ো। আপনি যখন বললেন তখন এখনই পড়ব। নিহাল ডিল পেপারটা পড়ল
আর পড়ে তো ওর চোখ কপালে, কারণ যেই প্রজেক্টটা ওরা জয়েন্টে করতে চায় সেটা সম্পূর্ণ হবে মিনিমাম 800 কোটি টাকা লাভ হবে, যার থেকে খান গ্রুপ একটা টাকাও নেবে না। খান গ্রুপ কেবল চৌধুরী গ্রুপের সাথে কাজ করবে। তবে এই ডিলটা সম্পূর্ণ করতে হলে চৌধুরী গ্রুপ অ্যান্ড কোম্পানির 70% শেয়ার মেরিনের নামে করতে হবে। মেরিনের নামে 70% শেয়ার দিলেও মেরিন এই কোম্পানির কোনো টাকাতে কখনো কোনো ভাগ নেবে না, ও জাস্ট শেয়ার নেবে 70%। এমন এগ্রিমেন্ট কখনো নিহাল দেখেনি। আঙ্কেল, এটা কোন ধরনের ডিল? আমি বলছি। তুমি এখানে? কেন আসা নিষেধ? যাই হোক আঙ্কেল, এই পেপারে সাইন করবেন কি করবেন না সেটা আপনি সময় নিয়ে ভাবুন, মাথা ঠান্ডা করে। যদি চৌধুরী গ্রুপ খান গ্রুপের সাথে মিলে যায়, তবে চৌধুরী গ্রুপ কতটা উপরে চলে যাবে সেটা আপনি অবশ্যই আন্দাজ করতে পারছেন। তবে মনে রাখবেন, যদি 70% মেরিনের নাম না হয় তবে 100% হয়ে যাবে। নিহাল ভালো মতো বুঝতে পারলো যে মেরিন কী বোঝাতে চাইছে। যদিও পেপারে সাইন না করে তবে মেরিন ওর কোম্পানি খেয়ে ফেলবে, সব ডিলারদের ইনভেস্টরদের কিনে নেবে। তাই বাধ্য হয়ে নিহাল সাইন করলো। থ্যাংক ইউ আঙ্কেল। ওয়েলকাম। আমি সপ্তাহে 3 দিন এই অফিসে বসবো কাল থেকে, আর পরশু থেকে প্রজেক্ট শুরু হবে। আসছি, চলো দাদু ভাই। মেরিন চলে গেল। পরদিন নীর অফিসে এলো। ওর রুমে গেল, দেখলো ওর চেয়ারের পাশে আরেকটা চেয়ার, যেখানে কেউ বসে আছে। পেছনে ঘুরে, হুজ দ্যাট? ইটস মি, মেরিন বন্যা খান। মেরিন বন্যা খান? ঠিক চিনলাম না। মেরিন ঘুরলো। এখন চিনেছেন? এনি ডাউট? তোমার সাহস কি করে হয় আমার অফিসে ঢোকার, আমার কেবিনে ঢোকার? মেরিন বন্যা খানের সাহস পরিমাপ করা যায় বা করতে পারে এমন কোনো যন্ত্র বা ব্যক্তি কিছুই নেই। আমার চেষ্টাই একমাত্র আমার নিয়ন্ত্রক। বাই এনিওয়ে, এখন তো কেবল আপনার অফিস ক্যাবিনে ঢুকেছি। বলেই মেরিন নীরের সামনে এসে দাঁড়ালো। খুব শীঘ্রই এখানেও ঢুকবো। নীরের বুকে আঙুল রেখে বলে। নীর ঝাড়া দিয়ে মেরিনের হাত সরিয়ে দিল। এতে মেরিনের হাত টেবিলের সাথে লেগে কেটে গেল। ও মা, এত রাগ? জায়েজ আছে। মেরিন বন্যা খানের ভালোবাসার রাগ থাকবে না, সেটা কি হয়? একে তো মেরিন সামনে আসতে নীর হাত লাফাতে লাফাতে বেরিয়ে আসার উপক্রম, তার উপর মেরিনের এমন তর কথা। নীরের মেজাজ গরম হতে আর কি লাগে। শাট আপ, জাস্ট শাট আপ, গেট আউট ফ্রম মাই কেবিন। কথাটা শুনে মেরিন হা হা করে হাসতে লাগলো। যান, আপনি আপনার বাবার কাছে যান, সব বুঝতে পারবেন। তো মিস্টার যান যান। নীল রেগে নিহালের কাছে গেল, সব জানতে পারলো। হোয়াট? এটা মেয়ে মানুষটা অন্য কিছু, একে তো আমি। নীর, দাঁড়াও। তুমি আমাকে আটকাচ্ছ বাবা? হ্যাঁ, আটকাচ্ছি। তুমি ছোট ছোট বাচ্চা বাচ্চা বিষাক্ত সাপ দেখেছো? বাবা, বড় সাপের বিষ নামানো গেলেও সেই বাচ্চা সাপের বিষ নামানো অসম্ভব। মেরিন হলো সেই ছোট বাচ্চা সাপ, যার ওপর না কোনো ওঝা প্রভাব ফেলে আর না বাজ পাখি। 19 বছর বয়সে বিজনেসে যোগ দিয়েছে, স্টুডেন্ট। বাট এই 3 বছরে ও খান এন্টারপ্রাইজের প্রপার্টি 5 গুণ বাড়িয়েছে। ওর তেজ সূর্যের থেকেও যেন বেশি, চোখ বাজ পাখির মতো, যেটাই চোখ পড়ে সেটাতে পড়েই। খুবই ভয়ঙ্কর একটা মেয়ে, হার্টলেস, রাগী, পাজি, জেদি, বদমেজাজি, ড্রিঙ্ক, স্মোক, মারামারি, এমন কোনো বাজে স্বভাব নেই যা ওর মাঝে নেই। যদি ওর নামে 70% শেয়ার না দিতাম তবে পুরো চৌধুরী গ্রুপটাকে ও মাটির সাথে মিশিয়ে দিত। বাবা ওইটুকু একটা মেয়েকে এত ভয়? ভয়। ভয় না, ঘৃণা। যারা এই সংস্পর্শে এসেছে তারা সবাই ওকে ঘৃণা করতে বাধ্য হয়, কেউ ভয় পেতেও বাধ্য হয়। ওইটুকু মেয়েকে ভয়, বিকজ সে যে পিচকো, সকলের অপ্রিয় যে সে হলো ঘৃণার মেরিন। কিন্তু বাবা ওকে ভয় পেয়ে এখন ওর সার্ভেন্ট হয়ে থাকবো? ওই ফালতু মেয়ের। নীর, ভাষা ঠিক করো। ও খারাপ হতে পারে, তুমি তো না। সরি, কিন্তু বাবা কি করব? ওর কাছে লাইফটা গেম, সব কিছুতেই হার অথবা জিত খোঁজে। ওর মন চেয়েছে এই অফিসের শেয়ার নিয়েছে। নীর মনে মনে বলে, ওর মন অফিসে না, আমার ওপর। কি ভাবছো? তুমি মেনে নিতে পারো, বাট আমি না। তো কি করবেন? তুমি? আমি 70% শেয়ার নিয়ে আমি অবশ্য এই অফিসে যেখানে ইচ্ছে যেতে পারি। ডিসকাস্টিং। বলেই নীর বেরিয়ে গেল। মেরিন মনে মনে বলে,
আরে পালান যান পালান, তবুও পরিশেষে আপনি আমার। মেরিন নিজের জায়গায় গিয়ে বসলো। পরদিন নীর অফিসে এলো। নীরার সাথে কথা বলতে বলতে লিফটে উঠল, তাই খেয়াল করেনি যে মেরিনও লিফটে। নীর তো নীরার সাথে হাসতে হাসতে কথা বলছে, আর মেরিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই প্রথম মেরিন নীরের হাসিটা দেখল, ভীষণ সুন্দর। মেরিন কেবল নীরের হাসিটাই দেখে যাচ্ছে, আর কিছু দেখার সময় নেই ওর। এমনকি নীর কি পোশাক পরেছে তাও দেখেনি মেরিন। নীরের চোখ মেরিনের ওপর পড়ল। চোখ পড়তো না, কিন্তু হার্ট বিট ফার্স্ট হওয়ার কারণে খোঁজার জন্য সাইডে তাকাতেই মেরিনকে দেখল। সাদা লেডিস জিন্স, নেভি ব্লু রঙের লেডিস শার্ট, হাতা ফোল্ড করা, চুলগুলো খোলা, ঠোঁটে লাল লিপস্টিক, ব্রাউন চশমা। মেরিনকে দেখে নীরের হাসি উধাও হয়ে গেল। পরে ফোন করছি জান। ওকে বেবি। নীর ফোন রেখে দিল। আপনার হাসিটা ভয়ঙ্কর সুন্দর, কিপ স্মেলিং। নীর কিছু বলতে যাবে তখনই ওদের ফ্লোর এসে গেল। নীর হন হন করে ওর নতুন কেবিনে গেল। নীর রাতে রাতে নিজের জন্য আলাদা কেবিনের ব্যবস্থা করেছে, কিন্তু গিয়ে অবাক, কারণ ওর চেয়ারের পাশে আর একটা চেয়ার। কিছু বুঝে ওঠার আগেই মেরিন এসে পেছন থেকে জড়িয়ে ধরল। ভালোবেসি যান বলেই নীরের পিঠে চুমু দিল। নীর ধাক্কা দিয়ে সরিয়ে দিল মেরিনকে। একদম আমাকে টাচ করবে না, বলে দিলাম। বলেই নীর গিয়ে চেয়ারে বসল। বসে চোখ বন্ধ করলো। কিছুক্ষণ পর বুঝতে পারলো যে কেউ ওর কোলে ধপ করে বসে ওর ঠোঁট জোড়া দখল করে নিল। তাড়াতাড়ি মেরিনকে সরিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারলো। নোংরা মেয়ে, বেহায়া, লজ্জা করো না এমন কাজ করতে? না, কারণ আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার। 2 দিন পর আপনার সাথে আমার বিয়ে, তাই লজ্জা পাওয়ার প্রশ্নই ওঠে না। ভালোবাসা? তোমার মতো বাজে মেয়ে ভালোবাসতে জানে না। আর বিয়ে? নীর নিজের হাতের আংটিটা দেখে বলল, দেখছো এটা? এটা আমার এঙ্গেজমেন্ট রিং। রিংটা মোটেও সুন্দর না, চিপ। আর এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে না। আপনার বিয়ে তো আমার সাথেই হবে। ইন ইউর ড্রিমস, তোমার সাথে আমার বিয়ে কখনোই হবে না। যাকে ভালোবাসি সে নীরাকে আমি বিয়ে করব। দেখা যাবে। বলেই মেরিন নীরের পাশের চেয়ারে বসল। সারাদিন মেরিন কোনো কাজ টাজ না করে নীরকেই কেবল দেখল। বিকালে ওরা প্রজেক্ট সাইটে গেল। মেরিন তো কিছুই দেখছে না নীরকে ছাড়া। নীর জাস্ট বিরক্ত হচ্ছে। 2 দিন পর সাইটে কাজ চলছে জোর দমে। নীর আসার আগেই মেরিন চলে এসেছে। নীর এসে দেখে কাজ চলছে, আর পারফেক্টলি চলছে। এর ধারে কাছে যাওয়া যাবে না, দূরে থাকতে হবে। নীর খানিকটা দূরে গিয়ে দাঁড়ালো। এখানের পরিবেশটা ভীষণ সুন্দর। রিয়েলি ভেরি বিউটিফুল। ইয়েস, টু মাচ বিউটিফুল। আবার তুমি? নীর চলে যেতে নিল। নীর, এমন ভালোবাসা মিশ্রিত ভাবে কেউ কখনো নীরকে ডাকেনি। মেরিনের নীর ডাকটাই বলে দিচ্ছে যে মেরিন নীরকে কতটা ভালোবাসে। তাই না চাইতেও নীর দাঁড়ালো, মেরিনের দিকে ঘুরল। মেরিন নীরের দিকে এগিয়ে গেল, 2 হাতে নীরের গলা জড়িয়ে ধরে বলল, ভালোবাসি। নীর মেরিনের হাত সরাতে সরাতে বলল, আর ইউ টোটালি ম্যাড। তখনই কোনো শোরগোল পাওয়া গেল। নীর মেরিন সেখানে গেল। গিয়ে দেখলো 5-6 জন গুন্ডা টাইপ লোক ম্যানেজারকে ধমকাচ্ছে, কারণ ওদেরকে চাঁদা দেওয়া হয়নি। আর এখানে নাকি কোনো কাজ করতে হলে ওদেরকে আগে চাঁদা দিতে হয়। একজনের হাতে গান, যেটা দিয়ে ম্যানেজারকে ধমকাচ্ছে। What the বলেই নীর রেগে যেতে লাগলো। ঠিক তখনই গুলির শব্দ পেল। শব্দ পেয়ে নীর পেছনে ঘুরল, দেখলো মেরিনের হাতে গান। নীর তো জাস্ট অবাক। আসলেই যে গান হাতে নিয়ে ম্যানেজারকে ধমকাচ্ছিল তার হাত বরাবর মেরিন শ্যুট করেছে। বসের হাতে গুলি করেছে দেখে তার চেলাপেলারা খেপে গিয়ে মেরিনের দিকে তেড়ে আসতে নিল। মেরিন ওদের পায়ের দিকে ফাঁকা গুলি করলো। ভয়ে ওরা ওখানেই থেমে গেল। মেরিন ওদের সামনে গেল। এতটুকু সাহস নিয়ে গুন্ডাগিরি, হোয়াট এভার। মেরিন বন্যা খান কখনো কারো অনুমতি নিয়ে কাজ করে না। তোরা তো কোন ছাড়। আর যদি কখনো তোদের চেহারাটা আমার চোখের সামনে পড়ে, তাহলে কাজ করার জন্য হাত থাকবে না, চলার জন্য পা থাকবে না। নাও আউট। নীর তো এখনো হাঁ করে দেখেই যাচ্ছে। এতটুকুর জন্য লোকটাকে গুলি করে মারলে? কপাল ভালো যে আমি রাগী অবস্থায় নেই, তাহলে বুলেটটা তোর মাথায় লাগতো। ম্যাম ম্যাম
চেঁচাচ্ছ কেন? ম্যাম এখানে না। চিন্তার কোনো কারণ নেই, 2টা কফি। জি ম্যাম। জন চলে গেল। মেয়ে হয়ে সাথে একটা গান নিয়ে ঘুরতে লজ্জা করে না? না, আর একটা না, 2টো গান নিয়ে ঘুরি। কি? শুনুন না, একটু হাসুন না, হাসলে আপনাকে অনেক ভালো লাগে। তুমি ভাবলে কি করে যে তোমার ভালো লাগার কোনো কাজ আমি করব? না করলেন, কিন্তু মনে রাখবেন, আজ আমার পছন্দের কাজ যেমন করছেন না, একদিন এমনও দিন আসবে যে আমার অপছন্দের কাজ করবেন না। এমন দিন কখনো আসবে না। বলেই নীর যেতে নিল, মেরিন পেছন থেকে বলল, আই লাভ ইউ। অ্যান্ড আই হেট ইউ। কিছুদিন পর নীর ঘুমিয়ে আছে। হঠাৎ ওর মনে হলো কেউ ওর হাত পা বেঁধে কোথাও নিয়ে যাচ্ছে, এমনকি মুখও বাঁধা। নীর তাড়াতাড়ি চোখ মেলল, দেখলো ওকে খুব যত্ন সহকারে শূন্যে তুলে গাড়িতে ওঠানো হলো। এরপর কোথাও নিয়ে যাওয়া হলো, একটা বিশাল বড় ঘরের মতো কিছু, ঘুটঘুটে অন্ধকার, তাই কিচ্ছু দেখা যাচ্ছে না। ওকে একটা চেয়ারে বসিয়ে লোকগুলো চলে গেল। তবে ওর হার্টবিট ফাস্ট। নীর মনে মনে বলে, আমার কেন হার্টবিট ফাস্ট? তখন লাইট জ্বলে উঠল। সামনে তাকিয়ে দেখলো মেরিন দাঁড়িয়ে আছে। মেরিন একটা রিমোট প্রেস করে রুমটার রুফ সরিয়ে দিল। চাঁদের আলোতে রুমটা ভরে গেল। মেরিন নীরের দিকে এগিয়ে এসে ওর কোলে বসলো। এরপর নীরের মুখের বাঁধন খুলে দিল। হোয়াট ইজ অল দিস? আমাকে কিভাবে কেন নিয়েছ? মেরিন নীরের ঠোঁটে হাত বোলাতে বোলাতে বলল, আপনাকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল তাই। নীরের তো হাত বাঁধা, তাই নিজের হাত দিয়ে মেরিনের হাতটা সরাতে পারছে না, তাই মাথা নাড়াচ্ছে। কি হচ্ছে নাকি? হাত সরা ঠোঁট থেকে। আর সারাদিন কি আমাকে দেখোনি? রোজই দেখো। দেখি তো, কিন্তু রাতের চাঁদের আলোতে তো কখনো দেখিনি, তাই আপনাকে চাঁদের আলোতে ভীষণ দেখতে ইচ্ছে হলো। চাঁদ বেশি সুন্দর না আপনি? নিঃসন্দেহে আপনি বেশি সুন্দর। আই লাভ ইউ। অ্যান্ড আই হেট ইউ। তুমি কি বলছো না যে আমি অন্য কাউকে ভালোবাসি? তোমাকে আমি ভালোবাসি না, ঘৃণা করি। করুন, আপনাকে ভালোবাসার আগে তো এই শর্ত দিয়ে ভালোবাসিনি যে আপনিও আমাকে ভালোবাসবেন। আমি আপনাকে ভালোবাসি, সেটাই বড়। তোমার প্রবলেমটা কি? তুমি কি মনে করো তুমি আমাকে পাবে? আমি নীরাকে। আর বলতে পারলো না। মেরিনও ঠোঁট চোরা দখল করে নিল। একটু পর নীর গালে গরম তরল কিছু অনুভব করলো। একটু পর মেরিন নীরকে ছাড়লো। এরপর পাগলের মতো নীরের সারা মুখে কিস করলো। এরপর নীরের কোল থেকে উঠলো। দেন লোকগুলোকে ডাকলো। ওরা আবারও নীরকে একইভাবে বাসায় পৌঁছে দিল। 3 দিন পর নীর বসে বসে মেরিনের কথা ভাবছে। মেয়েটা এমন কেন? কেন বলছে না যে আমি নীরাকে ভালোবাসি? নীরা এসব কথা জানলে কতটা কষ্ট পাবে। তার মধ্যে আগামী রবিবার নীরা আসছে, জানি না কি হবে। মেরিন যে ডেঞ্জারাস, ও যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে। নীর, কিসব ভাবছিস তুই? তোর এটা ভাবা উচিত যে যদি নীরা তোকে ছেড়ে যায় তাহলে কি হবে। কিচ্ছু ভাবতে পারছি না। মেয়েটা আমাকে পাগল করে ফেলেছে। কে পাগল করলো আমার ছেলেটাকে? আরে মামুনি, আমার ছেলেটা যে এখনো বেড ছাড়েনি, অসুস্থ। না মামুনি, এমনিতেই। তাহলেই ভালো, নিচে আসো, বাবা বসে আছে তোমার জন্য, নাস্তা করবে না? তুমি যাও, আমি আসছি। কাম সুন। বলি নীলিমা চলে গেল। থ্যাংক গড যে আজকে শুক্রবার, সাইকোটার সাথে দেখা হবে না। এক মিনিট, যদি আমি বাইরে না যাই তাহলে তো ওকে আর সহ্য করতে হবে না। গুড আইডিয়া। কিন্তু রাতে যদি তুলে নিয়ে যায় সেটারও একটা ব্যবস্থা করতে হবে। অ্যাটলিস্ট 3-4 দিন শান্তি পাবো। 3 দিন পর। এই 3 দিন নীর বাসা থেকেই বের হয়নি। নিহাল, নীলিমা, নীর বসে আড্ডা মারছে। তখন বাইরে থেকে কানে তালা লাগানো শব্দ ভেসে এলো। আর যেই শব্দটা হচ্ছিল তাতে নীর শোনা যাচ্ছিল। 3 জন দৌড়ে বের হলো। বেরিয়ে দেখলো যে বাসার বাইরে ভিড় জমে গেছে। আর একটা গাড়ির ওপর দাঁড়িয়ে আছে, যেটা ধীরে ধীরে ওদের বাড়ির সামনে আসছে। মেরিন মাইক্রোফোন নিয়ে বলছে, নীর, 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 ওয়াই ইউ? আই লাভ ইউ। মাইক্রোফোনটা বড়সড় একটা স্পিকারের সাথে জয়েন করা। স্পিকারটাতে মেরিনের কথা পাচ্ছে, যা শুনে কানে তালা লাগার উপক্রম। এই মেয়ে এখানে এভাবে নীলের নাম নিচ্ছে কেন? নীলিমা মনে মনে বলে। মেরিন? মেরিন নীরকে দেখে খুশি হলো। নীর রেগে মেরিনের দিকে গেল। মেরিন লাফ দিয়ে গাড়ি থেকে নামলো। এসবের মানে কি?
3 দিন ধরে অফিসে না আসার মানে কি? অসহ্য, তুমি কি পাগল? আপনার জন্য, বিকজ আই লাভ ইউ। নিহাল নীলিমা বেগম অবাক। অ্যান্ড আই হেট ইউ। আমার চোখের সামনে থেকে দূর হও। সেটা আপনাকে বলতে হবে না, এমনি তো চলে যাব। আপনাকে দেখা হয়ে গেছে, আমার কাজ শেষ, আসছি। আর হ্যাঁ, আজকে থেকে না হলো কালকে থেকে অফিসে চলে আসবেন। বাই। বলেই মেরিন চলে গেল। ও মাই গুডনেস, এটা আমার মাথাতেই আসেনি। আসলে মেরিনের উদ্দেশ্য তুমি। নীর কোনো কিছু না বলে রেডি হয়ে অফিসে গেল। এদিকে সকালে মেরিন যে কাণ্ড ঘটিয়েছে সে কাণ্ডের জন্য প্রেস মিডিয়ায় ঝড় উঠে গেছে। 2 দিন পর নীর ফোনে কথা বলছে আর মেরিন কফি খেতে খেতে নীরকে দেখছে। ঠিক তখনই কোথা থেকে নীরা দৌড়ে এসে নীরকে জড়িয়ে ধরল। মিস ইউ জন। জান, নীর ফোন রেখে নীরাকে জড়িয়ে ধরল। আই অলসো মিসড ইউ। আর তুমি আসবে আমাকে বলোনি কেন? বললে সারপ্রাইজ দিতাম কিভাবে? তাও ঠিক। ইউ নো হোয়াট? হোয়াট? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বলেই নীরা নীরের বুকে মুখ লুকালো। তখন নীরের চোখ মেরিনের দিকে পড়ল। চোখ দিয়ে আগুন ঝরছে আর হাত দিয়ে রক্ত। নীর মনে মনে বলে, আমি তো এই ডাকাতের কথা ভুলেই গেছিলাম। আল্লাহ জানে এখন কি করবে। নীরকে অবাক করে মেরিন ওখান থেকে চলে গেল। গিয়ে গাড়িতে বসলো। ম্যাম, আপনার হাত দিয়ে তো অনেক রক্ত পড়ছে, দেখি ব্যান্ডেজ করে দেয়। মেরিন রেগে জনের দিকে তাকালো। ম্যাম, সেফ ঠিক হয়ে যাবে। ম্যাম, আপনি যদি বলেন ওই নীরাকে এখনই, 2 মিনিটও লাগবে না নির্চারের কাছ থেকে ওকে সরাতে। আপাতত নীরের উপর মেরিনের কোনো অধিকার নেই, তাই নীরের বুকে ও এখনও সেফ আছে। বলেই মেরিন চলে গেল খান বাড়িতে। মেরিন বাসায় ঢুকছে, তখন কবিরের সাথে মেরিনের চোখাচোখি হলো। যত যাই হোক, সন্তানের আঘাতে তো বাবাদের হৃদয় ঠিকই পুড়ে, তাই কবিরেরও বুকটা মোচড় দিল। কিন্তু মেরিনকে ইগনোর করে চলে গেল। এতে মেরিনের কিছুই যায় আসে না। মেরিন রক্তাক্ত হাত নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে। তখন ওর ফুপ্পি সেতু বলল, কি রে অনামুখী, কাকে খুন করে এলি? আপনার অকর্মা বরটাকে। বলেই মেরিন সোজা দাদুভাইয়ের রুমে গিয়ে দাদুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। দাদুভাইও ফার্স্ট এড বক্স নিয়ে রেডি ছিল, কারণ জন আগেই ফোন করে সব বলেছে। দেখি দিদিভাই, হাতটা দেখি। দাদুভাই পরম যত্নে মেরিনের হাতে ব্যান্ডেজ করে দিল। আমি নীরকে বিয়ে করব। করবে। কবে করবে তারিখ ঠিক করেছো? তখনই দুজন শুনতে পেল। নানু। দুইজন সামনে তাকালো, দেখলো নীরা দাঁড়িয়ে আছে। নানু, নানু, নানু। এখানেই দাঁড়াও, আর এক পাও যেন আগে না বাড়ে। তোকে বলে আগে বাড়বো? নীরা তাও আগে আসতে নিলে দাদুভাই থামিয়ে দিল। যা বলার ওখান থেকেই বলো। নানু, আমি এতদিন পরে এসেছি, তাও তুমি? তুমি কোনো জাতীয় সম্মান না পাওয়ার মতো কাজ করে আসোনি, নিজের দোষ ঢেকে এসেছো। তোমার এই নাতনি বুঝি পুরস্কার পাওয়ার মতো কাজ করে? তোমার মতো ছলনা করে না। নাও আউট। মাম্মি, মাম্মি। মাকে ডাকতে ডাকতে আর ন্যাকা কান্না কাঁদতে কাঁদতে নীরা বেরিয়ে গেল। রাতে মেরিন ওভাবে চলে গেল কেন? কিছু বললো না। নীর, তুই কি চাস যে মেরিন রিয়েক্ট করুক? পরদিন নীর অফিসে গেল, দেখলো মেরিনের গাড়ি নেই। আজকে এখনো আসেনি, কখনো তো লেট করে না। তখনই মেরিনের গাড়ি এসে হাজির। মেরিন আজকে নেভি ব্লু লেডিস কোট পরেছে, ডান হাতে ব্যান্ডেজ। মেরিনকে দেখে কেন যেন নীরের মনে হলো যে মেরিনের শরীরটা ভালো না। তবুও নীর মেরিনকে ইগনোর করে চলে গেল, গিয়ে নিজের চেয়ারে বসলো। 5 মিনিট পর মেরিন কেবিনে ঢুকলো, ঢুকে চুপচাপ নিজের চেয়ারে বসলো। নীর আরও অবাক হলো। নীর মনে মনে বলে, কেন যেন নীরবতা ঝড়ের পূর্বাভাসের মতোই লাগছে। মেরিন ল্যাপটপ খুলে কাজ করতে বসলো। বিয়ে করবেন আমাকে? কথাটা শুনে অবাক হয়ে তাকালো মেরিনের দিকে। যাকে ভালোই বাসে না তাকে বিয়ে? মেরিন ল্যাপটপে কাজ করতে করতে বলল, কি হলো বলুন। আমি নীরাকে ভালোবাসি, আর ওকে বিয়ে করবো, বুঝছো? ভালো মতো জিজ্ঞাসা করছি, তাই ভালো মতো বলুন যে বিয়ে করবেন কি না। না। ভালো মতো বললাম, ভালো লাগলো না। এরপর কি হবে বা হতে পারে সেটা আমি নিজেও জানি না। যা মোচাই করো। দুইজন দুইজনের কাজ করছে। হঠাৎ মেরিনের হাতের সাথে নীরের হাত ছোঁয়া লাগলো। মেরিন সাথে সাথে হাতটা সরিয়ে নিল, কিন্তু নীর বুঝতে পারলো যে মেরিনের শরীর অনেক গরম।
মানে ভীষণ জ্বর। এখন নীর বুঝতে পারলো মেরিন কেন এসেই আজকে ওকে জড়িয়ে ধরেনি। তখনই নীরা রুমে ঢুকলো। জান, এ কি তুই? মেরিন জবাব দিল না। কিরে, তুই এখানে কেন? বলতে বলতে নীরা আগে বাড়তে লাগলো। মেরিন গানটা বের করে নীরার পা বরাবর ফাঁকা গুলি করলো একটা, এরপর হাত দিয়ে ইশারা করলো চলে যেতে। তোর কি মনে হয় যে আমি ভয়ে চলে যাব? জান চলো আমরা অন্য কোথাও যাই। আরে তুমি কি ওকে ভয় পাও নাকি, ওই বেয়াদবটার ভয়ে? তুমি ওকে চেনো? চিনব না কেন? ও তো মেরিন, মেরিন বন্যা খান, মামার মেয়ে। হোয়াট? তোমার মাও তো বোন? হ্যাঁ, ও এখানে কেন? তাও তোমার কেবিনে, তোমার পাশে। তুমি আমাকে বলনি কেন? শান্ত হও জান, আমি তোমাকে সব বলছি। নীর নীরাকে সব বলল। হোয়াট? এত কিছু তুমি আমাকে বলনি কেন? তুমি কষ্ট পাবে বলে। তুমি জানো না ও কত ডেঞ্জারাস? এখনই চলো। কোথায়? ম্যারেজ রেজিস্ট্রি অফিস। হোয়াট? কি বলছো কি? তা না হলে তুমি জানো না, ও যখন বলেছে যে তোমাকে বিয়ে করবে তখন করবেই। কিন্তু এখন কিভাবে সম্ভব? এখন না হলে কখনোই না। তুমি আঙ্কেল আন্টিকে ডেকে আসতে বলো, আর আমি মাম্মি পাপা আর মামাকে আসতে বলি। কিন্তু এখনই কিভাবে সম্ভব? তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও না? আরে কি বলো? তাহলে চলো। ওকে চলো। ওরা ম্যারেজ রেজিস্ট্রি অফিসে রওনা হলো। মাঝপথে নীর বাধ্য হয়ে গাড়িতে ব্রেক মারলো, কারণ মেরিন পথ আটকে দাঁড়িয়ে আছে। নীরা গাড়ি থেকে নামলো। তুই সামনে থেকে সর। মেরিন নিজের অনুযায়ী চলে, অন্য কারো না। তোমার মতো কোনো কীট পতঙ্গ তো আমার পায়ের ধুলো। মেরিন গানটা আঙুলে ঘোরাতে ঘোরাতে নীরের সামনে এলো। গানটা নীরের গালে আলতো করে ধরে বলল, জীবনে শেষবারের মতো আপনাকে জিজ্ঞাসা করছি, বিয়ে করবেন আমাকে? না। ভেবে বলছেন? হুম। জবাবে মেরিন একটা রহস্যময়ী হাসি দিল। নীরার ভয় লাগলো মেরিনের হাসিটা দেখে। জীবনে আর ভালোভাবে ভালোবাসা পাওয়া হলো না, আর না মনের আশা পূরণ হলো। এটাই হয়তো মেরিন বন্যা খানের সাথে নীর আহমেদ চৌধুরী বর্ষণের শেষ দেখা। শেষ দেখা কথাটা শুনেই নীরের বুক কেঁপে উঠল। তবে নীর কিছু বুঝে ওঠার আগেই মেরিন নীরের ঠোঁটে হালকা একটা কিস করে চলে গেল। নীর অবাক চোখে মেরিনের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তাড়াতাড়ি চলো। এখন বিয়ে না করলেই না। মনে তো হয় না যে ও আর ফিরবে। ও ফিরবে কি ফিরবে জানি না, কিন্তু নানু আর ওর চামচা জন কি নাকি বাগড়া দেয় তার ঠিক নেই। কিন্তু ও তো তুমি ওর রূপের জালে আটকে গেলে? কি যাতা বলছো? তাহলে চলো রেজিস্ট্রি ম্যারেজটা করে নি। বিয়েটা একবার হয়ে গেলে আর কেউ কিছুই করতে পারবে না। পরে না হয় ধুমধাম করে প্রোগ্রাম হবে। চলো না। মেয়েটা না কিছু করে ফেলে। নীরার বিয়েটা সম্পূর্ণ হলো। রেজিস্ট্রি অফিস থেকে বেরিয়েই নীরার একটা ফোন এলো, একটা বড় মডেলিংয়ের। নীরা তো খুশিতে আত্মহারা, লাফাতে লাফাতে চলে গেল। আর নীর ডুবে গেল ভাবনার জগতে। নীর মনে মনে বলে, সত্যি কি তবে এটা শেষ দেখা ছিল? ওকে নিচে গিয়ে কিছু করে ফেলবে? যেমন যা করুক, আমার কি। 2 মাস পর কালকে নীরের গায়ে হলুদ। নীর চাঁদের দিকে তাকিয়ে আছে। 15-20 দিনের মতো মেরিনের সংস্পর্শে ছিল, তবুও কেন যেন রোজ ভীষণভাবে ওকে মনে পড়ে, ওর কথা, ওর কাজ। মেরিন নীরকে 2 দিন না দেখলে কেমন করতো সেই মেরিন। আমার জন্য কি তবে মেরিনকে চলতে বলতে করলাম? যদি সত্যি এমনটা হয় তবে এই পাপ আমি কোথায় রাখবো কিচ্ছু জানি না। পরদিন সন্ধ্যায় আজকে নীরার গায়ে হলুদ। নীর নিজেই রেডি হচ্ছে। হলুদ রঙের পাঞ্জাবি আর কালো রঙের ধুতি পরেছে নীর। সিল্কের চুলগুলোতে আজকে জেল দেয়নি। আজও নীর না চাইতেও মেরিনকে নিয়ে ভাবছে। হঠাৎই কারেন্ট চলে গেল। তখন কেউ ওকে পেছন থেকে জড়িয়ে ধরল। পরক্ষণেই নীরের বোধ হলো যে এটা নীর আর ছোঁয়া না, মেরিনের। নীর ঝড়ের বেগে পিছে ঘুরল। লাইট নেই, চাঁদটাও অনেকটা মেঘে ঢাকা। তবু নীর মেরিনকে স্পষ্ট দেখলো মেরিন হলুদ রঙের একটা শাড়ি পরে আছে, যার মধ্যে কালো পাথর বসানো। খুবই সাধারণ কিন্তু দারুণ একটা শাড়ি। অস্বাভাবিক সুন্দর লাগছে মেরিনকে। না চাইতেও মেরিনকে দেখে নীর একটা স্বস্তির নিঃশ্বাস নিল। মেরিন নীরকে কথা বলতে না দিয়ে ওর ঠোঁটের মাঝে আঙুল রাখলো। এরপর নীরকে বসিয়ে ওর কোলে চড়ে বসলো। এরপর নীরের 2 গালে হলুদ লাগিয়ে দিল।
এরপর নীরের গালের সাথে নিজের গাল ঘষে নিজেও হলুদ রাঙা হলো। এরপর নীরের ঠোঁটে একটা হালকা কিস করে চলে গেল। আর লাইট জ্বলে উঠল। নীর সাথে সাথে মেরিনকে খুঁজতে বের হলো, কিন্তু কোথাও পেল না। তুমি স্বপ্ন নাকি সত্যি নাকি দুঃস্বপ্ন? নীরকে নিচে নিয়ে যাওয়া হলো। হলুদ সন্ধ্যা শুরু হলো। অনেক আনন্দ উৎসব হলো, কিন্তু নীর সত্যি নামক স্বপ্নটার রহস্য ভেদ করতে ব্যস্ত। ও বুঝতে পারছে না যে ওটা সত্যি সত্যি কি মেরিন ছিল। পরদিন আজকে নীরের বিয়ে। স্বপ্ন কিভাবে হতে পারে? মেরিন তো সত্যিই ছিল। আমি তো ফিল করেছি। নীর, তুই কি করছিস? কি ভাবছিস? তুই মেরিনকে কিভাবে ফিল করতে পারিস? তুই নীরাকে ভালোবাসিস। নীরা তোকে ভালোবাসে। নীরা তোর বিয়ে করো বউ, তোর মনের মালিক। কেবল আর কেবল নীরা। মেরিন কেবল ভেসে আসা কালো মেঘ। আজকের পর থেকে আর ওকে নিজের কল্পনায় আনবো না। আমার ভালোবাসার সাথে অন্যায় করতে পারবো না আমি। রাতে চারিদিকে মানুষে ভরপুর, রমরম করছে সব। প্রেস, মিডিয়া সবাই উপস্থিত। কাজী সাহেব এলো, কারণ রেজিস্ট্রি ম্যারেজ করা হলেও কবুল পরিয়ে তো আর বিয়ে হয়নি। ঠিক তখনই সাইরেন বাজতে বাজতে 2 ডজন পুলিশের গাড়ি হাজির হলো। সবাই তো অবাক। আইজি, ডিআইজি, কমিশনার সব এসে হাজির। সবাই তো মহা অবাক। কবির নিহাল দৌড়ে গেল। কি ব্যাপার আপনারা এখানে? হাজার শুক্রিয়া করুন যে হোম মিনিস্টার আসেনি। আচ্ছা, আপনারা এত বড় এবং উচ্চ শিক্ষিত মানুষ হয়ে এমন বেআইনি কাজ করতে আপনাদের লজ্জা করছে না? বেআইনি কাজ? কি বেআইনি কাজ করছে? বিবাহিত ছেলের আবার বিয়ে দিচ্ছেন, তাও ডিভোর্স না করিয়ে, তাও জোর করে। আবার বলছেন কি বেআইনি কাজ? হোয়াট? বিবাহিত ছেলে মানে? বিবাহিত ছেলে মানে বোঝেন না নাকি নাটক করছেন? সবার কোমরে দড়ি বেঁধে নিয়ে যাব থানায়। নীর আর বসে থাকতে পারল না। কি হয়েছে জানার জন্য উঠে এলো। কি হয়েছে? এই যে আপনি 2 মাস আগে বিয়ে করা বউ রেখে নতুন করে বিয়ে করতে লজ্জা করছে না? কি আবল-তাবল কথা বলছেন? বউ রেখে নতুন বিয়ে করবো কেন? আমার ওয়াইফ নীরা, আর নীরাকে 2 মাস আগে বিয়ে করেছে। তখন রেজিস্ট্রি ম্যারেজ ছিল, আর এখন ইসলামিকভাবে। সেটা লজ্জা করছে না মিথ্যা বলতে? সবাইকে ধরে নিয়ে যাব থানায়, আর ডিগ্রি দিলে মজা বুঝবেন। আমাদেরকে মিথ্যা বলছেন? আপনার ওয়াইফ আপনাদের ম্যারেজ রেজিস্ট্রি পেপার আমাদের দেখিয়েছে। আমরা সেটা ভালোভাবে চেক করে দেখছি, সবটা সত্যি ছিল। রিয়েলি? তো কোথায়? কে আমার ওয়াইফ? আমি? সবাই দরজার দিকে তাকালো। দেখলো সাদা লেহেঙ্গা আর গা ভর্তি গহনা পরে দাঁড়িয়ে আছে মেরিন। দেখে মনে হচ্ছে স্বর্গ থেকে কোনো অপসরী স্টাইল মেরে হেঁটে আসলো। তুমি? ইয়েস, হানি। চিনলেন তাহলে? চিনব না কেন? দ্য মেরিন বন্যা খান। একটু ভুল হলো। মেরিন বন্যা খান নয়, মেরিন বন্যা নীর খান চৌধুরী। শাট আপ অফিসার, শি ইজ নট মাই ওয়াইফ। তাই? তখন আইজি নীর মেরিনের ম্যারেজ রেজিস্ট্রি পেপারটা বের করে বলল, তাহলে এটা কি? নীর কাগজটা হাতে নিয়ে দেখলো তাতে বরের নামের বাবা মার নাম তো ঠিকই আছে, কিন্তু কনের নামের জায়গায় সব খান খান। মেরিন বন্যা খান, কণিকা খান, কবির ফয়জল খান। এগুলো সব ফালতু, ভুয়া। বলেই নীর কাগজটা ছিঁড়তে গেল, কিন্তু পারল না। কমিশনার নিয়ে নিল। মিস্টার নীর, আপনার সাহস দেখে অবাক হচ্ছি। আপনি আমাদের সামনে। দেখুন। দাঁড়াও নীর। অফিসার্স, এই পেপার কি না কি জানি না, তবে আমাদের কাছেও একটা পেপার আছে, দাঁড়ান দেখাচ্ছি। বলেই নিহাল আর একটা পেপার নিয়ে এলো। সেটা আইজির হাতে দিল। পড়ে দেখুন। আইজি পড়তে লাগলো। এটাই আসল, এই কারণেই কপি। ম্যাজিস্ট্রেট বলেছিল এখন নাকি নতুন রুলস, তাই সাথে সাথে আসল পেপারটা পাওয়া যাবে না। আর এই মেয়েটা আসল পেপার নিয়ে এসেছে, তাহলেই বুঝুন। এমন নিউ রুলসের কথা আগে কখনো শুনিনি মিস্টার চৌধুরী। বলেই আইজি সাহেব পেপারটা নিহালের চোখের সামনে তুলে ধরলো। বলল, আই থিঙ্ক আপনার এটা পড়ে দেখার দরকার আমার না। নিহাল পেপারটা হাতে নিল, পড়লো, আর পড়ে আরেক দফা ঝটকা খেলো। কারণ এটা তো মেরিনের কাগজেরই কপি, মানে নীর মেরিনের ম্যারেজ রেজিস্ট্রির। নীর হাতে নিল। নীরও অবাক। এটা কি করে সম্ভব? সিগনেচার করার সময় তো ঠিকই দেখেছিলাম। তখন নীরের মনে পড়লো যে সেদিন নীরা সাইন করার পর হঠাৎ বাইরে শোরগোল হয়েছিল।
হঠাৎ করে এমন হওয়াতে সবাই বেশ চমকে গিয়ে পিছনে ঘুরেছিল। আর বিয়ের 10 মিনিট পরেই নীরা সকল বাধা নিষেধ উপেক্ষা করে মডেলিং করতে চলে যায়। আর আকস্মিকভাবে বিয়েটা হওয়াতে পেপারটা আর পড়াই হয়নি। ও গড অফিসার্স, ইটস আ চিটিং। বিশ্বাস করুন। শাট আপ। ওকে ফাইন, বিয়ে যখন আছে তখন ডিভোর্স আছে। এই জানতাম আপনি এই কন্ট্রাক্ট পেপারটাও হয়তো বলে গেছেন। বলেই তিনি আরও একটা পেপার বের করে দিল, যেটাতে লেখা মেরিনের মৃত্যুর আগ পর্যন্ত নীরের বউ থাকবে। নীরের তো কথা বলার ভাষাই নেই। এসব আমরা মানি না। কিছু করার নেই, না মানলে আপনাদের সবাইকে জেলে পৌঁছে মরতে হবে। ওনারা অনেক অপমান করলো সবাইকে। এটা কোন ধরনের কথা? আপনারা নিশ্চয়ই ঘুষ খেয়েছেন। অফিসার আপনাদের ঘুষখোর বলেছে। আর তার থেকেও বড় কথা, আসল কালপিট তো এই মেয়েটা। এই নিজে সব প্ল্যান করেছে, আমার স্বামীকে ফাঁসিয়েছে। অ্যারেস্ট হার। এমন মেয়েকে তো আসলেই অ্যারেস্ট হার। 1 মিনিট। নীরার মামা কবির ফয়সাল খান এখনও জীবিত। আমি কবির ফয়সাল খান বলছি যে আপনারা চলে যান। আর আমার ভাগ্নের দিকে ভুলেও পা বাড়াবেন না। আমার পাওয়ার তো জানেন। তখন দাদুভাই পেছন থেকে বলল, আর মেরিন বন্যা নীর খান চৌধুরীর পাওয়ারটাও তো জানেন। মেরিন বন্যা মানেই শাহজাহান খান, সো অ্যারেস্ট হার। 1 মিনিট। সন্ধ্যা 6টার পর কোনো মেয়েকে অ্যারেস্ট করা যায় না। নিশ্চয়ই ভুলে যাননি। না যাইনি, তবে এনাকে আপনি বাঁচাতে পারবেন না। বলেই ওনারা চলে গেল। আর তখন ধাঁধা করে গুলি চলতে লাগলো। না না, কারো উপরে না, শূন্যে। কারণ এটা মেরিন বন্যার বিয়ে। এখানে বাদ্যযন্ত্রের শব্দে না, গুলির শব্দ পাওয়া যাবে। বাদ্যযন্ত্র তো সব বিয়েতেই বাজে, তাই মেরিন ওর বিয়েতে 21 ধরনের গানের গুলির আওয়াজ দিয়ে মিউজিক বাজাচ্ছে। তোমাকে তো মেয়ে আমি। জন, এই লোকটাকে 1 মিনিটের মধ্যে আমার চোখের সামনে থেকে সরাও। জন নিয়ে গেল। মেরিন নীরের সামনে গিয়ে বলল, ভালোভাবে সেই দিন বলেছিলাম না বিয়ে করতে, করলেন না। তাই জন্যই তো এত কিছু করতে হলো। এই বাদরমুখীকে এত বড় মডেলিংয়ের অফার দিতে হলো। সেই দিন বলেছিলাম না মেরিন বন্যা খানের সাথে নীর আহমেদ চৌধুরী বর্ষণের এইটাই শেষ দেখা। এখন আপনার সামনে মেরিন বন্যা খান না, মেরিন বন্যার নীর খান চৌধুরী দাঁড়িয়ে আছে। চলুন ইসলামিক নিয়মে কবুল বলে বিয়ে করি। নীর ঠাস করে মেরিনকে থাপ্পড় মারল। জন আর মেরিনের বাকি লোকজন তেড়ে আসতে নিলেই মেরিন থামিয়ে দিল। মেরিন 2 হাত দিয়ে নীরের গলা জড়িয়ে ধরল। কেন খামোখা ঝামেলা করছেন? আপনি কি চাইছেন উপস্থিত সবার মাথায় খুলি উড়ে যাক? আর সবার আগে উড়ুক আপনার বাবা মা? সাহস থাকলে করে দেখাও। কেন খামোখা বয়স্ক বাবার রক্ত ঝরাতে চাইছেন? তবুও আপনি যখন চাইছেন তখন। ওনার নিচে থাকা গানটা মেরিন নিহালের দিকে তাক করলো। জাস্ট শুট করবে, তখন নীর মেরিনের হাত ওপরে উঠিয়ে দিল। ঠিক করছে না। মেরিন গানটা হাতে নিয়েই আবারও নীরের গলা জড়িয়ে ধরল। বলল, আমি কখনোই কারোর জন্য কিছু ঠিক করতে পারি না। বলেই নীরের গালে কিস করলো। আর আবারও হাওয়ায় গুলি বর্ষিত হলো। বুলেটগুলো মিউজিকের মতো করেই যেন বাজতে লাগলো। চৌধুরী বাড়িতে নীলিমা নতুন বউ বরণ করবে বলে বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। নিহাল, নীর, মেরিন গাড়ি থেকে নামলো। নীর হনহন করে ঘরে ঢুকতে নিলেই নীলিমা বাধা দিল। আমার বৌমাকে ফেলে তুমি একা ভেতরে ঢুকতে পারো না। এটা নিরামা না, এটা মেরিন বন্যা নীর খান চৌধুরী আমার বৌমা। আমার নেই। তোমার কণ্ঠ বলছো তুমি খুশি। অবশ্যই। ও তাহলে নিজের বেস্ট ফ্রেন্ডের মেয়ের জন্য খুশিতে আত্মহারা। এমন মেয়েকে বৌমা হিসেবে পেয়ে তোমার আনন্দ দেখে আমি শিহরিত। অবশ্য আমি ভুলেই গিয়েছিলাম যে এই মেয়ে এমন কেন। দেখতে হবে না কার মেয়ে? চরিত্রহীন মায়ের অসভ্য মেয়ে। চরিত্রহীন মা কথাটা শুনেই মেরিন চোখ গরম করে নিহালের দিকে তাকালো। আমাকে চোখ রাঙিয়ে লাভ নেই। সারা দুনিয়া জানে যে কণিকা কবির খান, উফ নট কণিকা কবির খান, জানি না কি সার নেম হতে পারে তার, হোয়াটএভার, সবাই জানে যে কণিকা চরিত্রহীনা। মেরিন আর 1 মিনিটও দেরি না করে দরজার পাশে জ্বলতে থাকা লাইটের শাড়ি থেকে একটা লাইট এক টানে ছিঁড়ে দিয়ে মেরিন ওটা দিয়ে নিহালের গলায় পেঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলল, যদি তুমি নীরের বাবা না হতে তবে তোমার এই জিব্বাটা ছেড়ে কুকুরদের খাওয়াতাম।
নিহালের চোখ বেরিয়ে আসার উপক্রম। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটলো যে কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটে গেল। নীর তাড়াতাড়ি মেরিনকে সরিয়ে নিল। বাবা, তুমি ঠিক আছো? এই মেয়ে তোমাকে... ছাড়ো তো নীর। রাত 1টা। নীর রুমে ঢুকলো, দেখলো সারা ঘর ফুলে সাজানো আর দেয়ালে ওর আর মেরিনের ছবি দিয়ে ভরা। নীর বেডের সামনে গেল, এক টানে ফুলগুলো ছেড়ে ফেললো। বিয়ে হয়েছে বলেই তুমি আমার ভালোবাসা হয়ে যাওনি। আমি তোমাকে ঘৃণা করি এবং ঘৃণা করব, বুঝছো? ঘৃণা। মেরিন বসা থেকে উঠতে উঠতে বলল, আপনার ঘৃণাই আমার জন্য অনেক কিছু। আপনার ঘৃণাই আমার বেঁচে থাকার জন্য যথেষ্ট। আর হ্যাঁ, ভালোবাসার চেয়ে ঘৃণা অনেক দামি। ভালোবাসা তবুও ভোলা যায়, কিন্তু ঘৃণা কখনো ভোলা যায় না। কারণ ভালোবাসা থাকে হৃদয়ে, আর ঘৃণা থাকে হৃদয়ের গভীরে। মেরিন তো নীরেরই। ভালোবাসা নাই বা হোক, হোক না সে ঘৃণার মেরিন। বলেই মেরিন নীরের পা ধরে সালাম করতে গেল, কিন্তু নীর সরে গেল। আমিও দেখব তুমি আমার ঘৃণা নিয়ে কতদিন টিকতে পারো। বলেই নীর ওয়াশরুমে চলে গেল। বেরিয়ে এসে দেখে মেরিন লেহেঙ্গাটা পাল্টে একটা শাড়ি পরে আছে। নীর কোনো কথা না বলে কপালে হাত দিয়ে সোফায় শুয়ে পড়ল। মেরিনকে মেরে ফেলতে ইচ্ছা করছে, সেই সাথে কোথাও কোনো বাধা অনুভব করছে, তাই শুয়ে পড়ল। মুহূর্তেই বুঝতে পারলো যে মেরিন ওর বুকের ওপর মাথা রেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। নীর মেরিনকে একটা ঝাড়া দিয়ে ফেলে দিল। মেরিন পড়ে গেল, যথেষ্ট ব্যথা পেল। খবরদার, আমাকে ছোবে না। কোনো অধিকার নেই তোমার, বুঝছো? তোমাকে কখনোই আমি নিজের বউ বলে মেনে নেব না। আর না বউয়ের অধিকার। ছুতে আসলে জানে মেরে দেব। মানেন বা না মানেন, বউ তো আপনারই। আর হ্যাঁ, আপনার কাছে বউয়ের অধিকার চাইনি, শুধু একটু ঘুমাতে চাই আপনার বুকে। কল্পনাও করবে না। আপনি কি কোনো কথাই ভালোভাবে শুনতে পারেন না? নীর কোনো কথা না বলে শুয়ে পড়ল। ভালো মতো জিজ্ঞাসা করছি, আপনার বুকে আজকে আর আগামী প্রতিদিন আপনার বুকে ঘুমাতে দিবেন কি না? কি হলো বলুন নীর? না, শুনেছ? 5 মিনিট পর মেরিনের কোনো সারা শব্দ না পেয়ে নীর পেছনে ঘুরল। দেখলো মেরিন নেই। নীর উঠে বসলো। গেল কোথায়? আমি এখানে। নীর বারান্দার দরজার দিকে তাকালো, দেখলো মেরিন একটা বড় সড়ো মদের বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দরজায় হেলান দিয়ে। তুমি আসলে একটা বাজে মেয়ে। মেরিন বরাবরের মতো সেই রহস্যময় মুচকি হাসি দিল, এরপর বোতলে একবার চুমুক দিল। মেরিন বারান্দার দরজাটা লক করে বোতলটা হাতে নিয়ে বেডে গিয়ে বসলো। বুকে নিয়ে ঘুমাবেন? না। মেরিন বেডের চারিদিকে মদটা ছিটিয়ে দিল, এরপর বাকি মদটুকু চুমুক দিয়ে শেষ করলো। শেষবার মতো জিজ্ঞাসা করছি। নো। মেরিন আর কিছু না বলে চোখের পলকে আগুন লাগিয়ে দিল। দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। নীর তো অবাক। এই মেয়ে, কি করছো কি? বসে আছি নিজের চিতায়, দেখতে পাচ্ছেন না? দেখি, হাত দাও। মেরিন বসে রইল। নীর বেডে যেতে নিল, কিন্তু পারল না। নীর দরজা খুলতে গেলে পারছে না, সব লক, এমনকি ওয়াশরুমেরও। মেরিন, বেরিয়ে আসো, আগুন কিন্তু ছড়িয়ে যাবে। হাত দাও। মেরিনের কোনো হেলদোল নেই। নীর এক টানে একটা পর্দা নিল, এরপর সেটা নিয়ে ঝাঁপ দিল বেডে। আমার সাথে আগুনে পুড়তে চান? দেখি, এটা গায়ে বেঁচিয়ে নাও। আগে বলুন, আপনার বুকে ঘুমাতে দিবেন? আর ইউ ম্যাড? অনলি ফর ইউ। দেখো, তোমার শাড়িতে কিন্তু অ্যালকোহল, আগুন ধরে যাবে। যাক, আগুনে পুড়ে যাবে যে। বন্যা কখনো আগুনে পড়ে না। নীর মেরিনকে ওঠানোর চেষ্টা করল। এত শক্ত হয়ে একটা মেয়ে মানুষ কিভাবে বসে থাকতে পারে? যেভাবে আমি আছি। ওঠো। আগে বলুন, তবে বুকে নিয়ে ঘুমাবেন আজকে আর আগামী সব রাতে। বলুন। ওকে। প্রমিস? প্রমিস। গড প্রমিস? গড প্রমিস। সাথে সাথে মেরিন নীরকে জড়িয়ে ধরল। দেখি, বের হতে হবে এখান থেকে। কোনো রকমে আগুন নেভানো হলো। মেরিন নীরের বুকে মাথা রেখে ঘুমালো। পরদিন মেরিনের ঘুম ভাঙল। মেরিন নীরের ঠোঁটে একটা ডিপ কিস করে উঠে গেল। নিহাল বাগানে বসে আছে, কপালে হাত দিয়ে। তখন দেখলো ওর সামনে একটা কাপ এলো। চায়ের না, তবে কিছু একটা আছে। নিহাল তাকিয়ে দেখলো মেরিন দাঁড়িয়ে আছে। এটা খেয়ে নাও বাবা। খবরদার, আমাকে বাবা ডাকবে না। তোমার অধিকার নেই আমাকে বাবা ডাকার। মেরিনকে অধিকার দেওয়ার ক্ষমতা কারো নেই। এখন এটা খেয়ে নাও, গলার ব্যথাটা কমবে। শাট আপ।
বলেই নিহাল চলে যেতে নিল। আমি যখন বলেছি যে তুমি এটা খাবে, তখন যদি এটা আমার তোমাকে খাওয়াতে হয় তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না। আর আমি জানি তোমার গলায় যথেষ্ট ব্যথা আছে। তোমার হুমকিতে ভয় পাই না। শেষবারের মতো বলছি, খাবে কি খাবে না? নিহাল জানে এই মেয়েকে দিয়ে বিশ্বাস নেই, তাই খেয়ে নিল। বিকালে তুই এটা ঠিক করিসনি, তুই আমার শিকার কেড়ে নিয়েছিস। শিকার? যদি নীর তোর এই রূপটা দেখতে পারবে, সেই দিন আমাকে আর কষ্ট করে তোর সর্বনাশ করতে হবে না, নীরই করবে। শুধু একটা প্রমাণ, এরপর তোর কপালে কি আছে তুই কল্পনা করতে পারবি না। তুই খুঁজেও কোনো প্রমাণ পাবি না, আর প্রমাণ পেলেও নীর তোর কথা বিশ্বাস করবে না। আর রইল আমার কথা, আমাকে তুই ছুতেও পারবি না। আমার চতুর্দিকে কবির ফয়সাল খান নামের প্রোটেকশন দেওয়াল আছে, আমার মামা। তোর মামা নামের দেয়ালকে আমি তোয়াক্কা করি নাকি? দেয়ালটাকে ধুলো বানাতে আমার মুহূর্তও লাগবে না। এই জেলে আমাকে কতদিন বন্ধ করে রাখবি? কসম আল্লাহর, আমি চাই না তোকে এই জেলে বন্দি রাখতে। আমি তো চাই তোকে আমার বানানো জেলে রাখতে, যেখানে জেলার আমি, জজ আমি, ব্যারিস্টার আমি, জল্লাদ আমি, আইনও আমি। তবে আমি তোকে আমার জেলে নিলে তোর কেরিয়ার, তোর ফিউচার কিছুই ধ্বংস করতে পারবো না। তোকে জানে মারতে পারবো, কষ্ট দিতে পারবো, কিন্তু সেটা আমি করব না। তোকে জাস্ট জানে মারলে আমার কলেজে জুড়াবে না। কয়দিন জেলের হাওয়া খা, জেলে থেকে তাও 3 বেলা খাবার পাবি, বের হলে গড নোজ। জেলে থেকে বের হওয়ার সময় জেইলারকে বলে গেল নীরার জীবন অতিষ্ঠ করে দিতে। মেরিন বাসায় ফিরে দেখে নিহাল নীর কি যেন বলা বলি করছে। ওকে দেখে থেমে গেল। প্ল্যানিং প্রোটিং চলছিল বুঝি? তোমার জন্য কি কথা বলা যাবে না? রাতে নীর বারান্দায় বসে আছে, তখন ওর সামনে একটা খাবারের প্লেট এলো। নাও হোয়াট? আমাকে খাইয়ে দিন না, সকাল থেকে কিচ্ছু খাইনি। তো আমি কি করব? ভীষণ ক্ষুধা পেয়েছে। তোমার হাত কি নষ্ট হয়ে গেছে নাকি? আপনার হাতে খাবো। পারবো না। না খেলে মরে গেলে আপনাকে ভালোবাসবে কে? যত সব, তুই মরে গেলে আমি শান্তি পাবো। আপনি কোনো কথাই ঠিক মতো শোনেন না, খালি আমাকে রাগান। আজকে এখন আমার সারা বাড়িতে আগুন লাগানোর ইচ্ছে নেই। নীর আর কোনো কথা না বাড়িয়ে মেরিনকে চুপচাপ খাইয়ে দিল। পরদিন নীর মেরিন খান বাড়িতে গেল। কেবল দরজা দিয়ে ঢুকবে তখন কবির বলল, ওখানেই দাঁড়াও, এই খান বাড়িতে ঢোকার কোনো অধিকার নেই, বের হও এখান থেকে। কথাটা শুনে মেরিন বাঁকা হাসি দিল। এরপর নীরের হাত ধরে ভেতরে ঢুকলো। দিদি ভাই চপ। মেরিন হাত দিয়ে থামিয়ে দিল। এরপর কবিরের সামনে গেল। একদিন বাড়িতে নেই, এ তো দেখি টিকটিকি, এক লাফে সিংহ, উপস ডাইনোসর হয়ে গেছে। তো কি বলেছিলেন আপনি? আপনি আমাকে এই বাড়িতে ঢুকতে না করেছিলেন। আমার এই বাড়িতে ঢোকার অধিকার নেই? না। আপনার আছে? আমার কথা বলছো? আমি কবির ফয়সাল খান। তো আমি কি অন্য কেউ? আর অন্য কেউ হলো এই বাড়িতে না ঢুকতে পারার কারণ? কারণ এই খান বাড়িটার আমি শুদ্ধিকরণ করেছি, যেটা কণিকার পা পরে অপবিত্র হয়েছিল, তুমি যাওয়ার পর পবিত্র করেছি। আর তুমি খান নও, তুমি কারো পাপের ফসল। বলতে না বলতেই দাদু ভাই কবিরকে ঠাস করে একটা থাপ্পড় মারল। দিদি ভাইয়ের খবর জানি না, তবে তুই নিশ্চয়ই আমার সন্তান হতে পারিস না। আর দিদি ভাইয়ের এ বাসায় ঢোকার অধিকার আছে কি না জানি না, তোমার অধিকার নিয়ে সন্দেহ আছে। এই খান সাম্রাজ্যের একচ্ছত্র অধিকারিণী, আর তুমি কেবলমাত্র ওর সার্ভেন্ট। গট ইট? চলো দিদি ভাই আর দাদু ভাই। বাবা, আমাকে থাপ্পড় মারলে সত্যিটা মিথ্যা হয়ে যাবে না? ওই মেয়েটার জন্য আমার বাবুই পাখিটা আজকে। দাদু ভাই তাচ্ছিল্যের সুরে বলল, তুমি আসলেই শ্রেষ্ঠ বাবা কবির, চলো। দাঁড়ো দাদু ভাই, এই কবির ফয়সাল খান তো আমার সার্ভেন্ট, তাই না? তাহলে এর শরীরে এমন দামি পোশাক কি করে মানায়? আর রাজার হালে বা চলে কিভাবে? সব তো আমার টাকার ফুটানি। আমি আবার অপচয় পছন্দ করি না। বসে বসে অনেক অন্ন ধ্বংস করেছেন মিস্টার কবির। কালকে থেকে একটু খেটে খাবেন। এখন কি কাজ করবেন সেটা আপনি ডিসাইড করুন। রান্নার কাজ, মালির কাজ, ড্রাইভারের কাজ, নাকি ঝাড়ুদারের কাজ? তুমি ভাবলে কি করে যে আমি তোমার অর্ডার ফলো করব? আপনি ফলো করবেন না, আমি করব। চলো দাদু,
আই এম টু মাচ টায়ার্ড। রাতে নীর বিরক্ত হচ্ছে, কারণ মেরিন ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে, কিন্তু গত দুদিনের মতো আজকে কোনো কথা বলল না। আচ্ছা, এভাবে ঘুমানো যায়? নড়তে পর্যন্ত কষ্ট হয়। মেরিন কিছু না বলে চুপচাপ নীরের উপর থেকে নেমে বেডে শুয়ে নীরের বুকে কেবল মাথাটা রাখলো। নীর খানিকটা অবাক হলো, কিন্তু কিচ্ছু বলল না। সকালে খাবার টেবিলে মেরিন এসে বসলো, তখন দেখলো সেতু খাবার বেড়ে দিচ্ছে, আর মেরিনের প্লেটেও খাবার বাড়ছে। হে তো দেখি অরণ্যের রোদন, ভেরি ইমপ্রেসিভ। ইমপ্রেস হওয়ার কিচ্ছু নেই, আমি সব মানতে পারি, কিন্তু আমার ভাইয়ার কষ্ট না। আহারে, আমার চোখে পানি চলে এলো। আপনি কতটা মহান। সেতু মেরিনকে চা দিল। মেরিন কিছু না বলে সেই গরম চায়ে সেতুর আঙুল ডুবিয়ে দিল। তুমি কি পাগল? নট নাও, অনলি ফর ইউ। বলেই সেতুর চুলের মুঠি ধরে টেবিলের সাথে চেপে ধরল। আমাকে কি তোর ভাইয়ের মতো অন্ধ মনে করেছিস? হ্যাঁ, ঘাসে মুখ দিয়ে চলি আমি? তুই আমার খাবারে ড্রাগস মিশিয়ে আমাকে নিথর পাথর বানানোর প্ল্যান করবি, আর আমি জানবো না? এখন এগুলো তুই গিলবি, তাও কুকুরের মতো। মেরিন, কি করছো কি? ছাড়ো আন্টিকে। দিন কোনো জবাব না দিয়ে খাবারগুলো সেতুর মুখে ঢোকাতে লাগলো। কোনো রকমে নীর আর কবির মেরিনকে থামালো। সেতু ছাড়া পেয়ে ওয়াশরুমে গিয়ে ইচ্ছা করে বমির করলো, কারণ ওগুলো ওর পেটে গেলে ওর ব্রেন কাজ করা বন্ধ করে দেবে, যার ফলে ওর বডিও আর ব্যালেন্সড রাখতে পারবে না, প্যারালাইজড হয়ে যাবে। বিকালে নীর মেরিন আবারও চৌধুরী বাড়িতে পৌঁছালো। 2 দিন পর নীর রেডি হয়ে গাড়ির কাছে গেল। দেখলো মেরিন আগে থেকেই গাড়িতে বসে আছে। সাদা রঙের একটা টপস, চোখে চশমা, চুলগুলো খোলা। মেরিনের প্রতিটা গেট আপই পারফেক্ট অফিস গোয়িং লেডির মতো। আমার গাড়িতে বসার কারণ? আপনি নিজেই আমার, তাই আপনার সব কিছুই আমার। সো বলুন, লেট হয়ে যাচ্ছে। নীর বিরক্তি নিয়েই বসলো। দুজন অফিসে পৌঁছালো কিছুদিন পর। এই কদিনে মেরিনের পাগলামো ভালোবাসায় নীর জাস্ট অতিষ্ঠ হয়ে গেছে। 2 জন অফিস থেকে বাসায় ফিরছে। নীর ড্রাইভ করছে আর মেরিন তো নীরকে দেখায় ব্যস্ত। হঠাৎ নীর ব্রেক মারল। মেরিনের ধ্যান ভাঙল। কি হলো? ফুচকা। ফুচকা? আপনি এগুলো খাবেন? ইটস ট্রাকি। শাট আপ। বলেই নীর দৌড়ে ফুচকার দোকানে গেল। মেরিনও নীরের পিছে গেল। নীর বাচ্চাদের মতো করে ফুচকা খেতে লাগলো, আর মেরিন দেখতে লাগলো। নীরকে খেতে দেখে মেরিনেরও খেতে ইচ্ছা করলো। নীর আর একটা ফুচকা মুখে দিতে দিলে মেরিন ওর হাত নিয়ে নিজের মুখে ফুচকাটা ঢুকিয়ে নিল। এটা কি করলা? ইয়াম্মি। খুব তো বলেছিলে যে ইটস ট্যাসি শ্যাক। আমি কি জানতাম নাকি এমন হবে? এখন তো জানলে। 2 জন মন ভরে ফুচকা খেয়ে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। তখন হঠাৎ একটা ক্রিকেট বল এসে নীরের কপালে লাগলো। নীর কপালে হাত দিয়ে বলল, আউচ। নীরের কপাল লাল হয়ে গেল। নীর? মেরিন দৌড়ে গিয়ে পানি এনে নীরের মাথায় পানি দিয়ে দিল। নীরের মাথায় পানি দিতে দিতে একটা ছেলে এসে বলল, এই যে মিস, বলটা দিন। মেরিন চোখটা লাল করে ওর দিকে তাকালো। ও বাবা, এর তো দেখি রূপে না চোখেও আগুন। একটা থাপ্পড় দিব। মেয়েদের সম্বন্ধে কথা বলতে শেখনি? না গো আঙ্কেল, আঙ্কেল হয়ে বেশি রিয়েক্ট করবেন না, না হলে পুরো মাথায় ফাটে। আর বলতে পারলো না। মেরিন বলটা এমন জোরে ছেলেটার মুখ বরাবর মারলো যে ছেলেটা ধপাস করে পড়ে গেল, আর মুখ দিয়ে গল গল করে রক্ত পড়তে লাগলো। মেরিন বলটা হাতে নিয়ে মাঠে গেল। বলল, বলটা কে হিট করেছে? আমি কিছু জিজ্ঞাসা করছি। একজন বলে উঠল, কেন, জানলে কি খেলবেন নাকি তার সাথে? মেরিন ওই ছেলেটার মুখ বরাবরও বল মারল, আর এমনভাবে মারলো যে ছেলেটার মুখে হিট করে বলটা আবারও ওর হাতেই চলে এলো। যেটা জিজ্ঞাসা করছি সেটা বলো। মেরিন, হয়ে গেছে, চলো দেখি, বলটা দাও, তারপর চলো। আরে কেন যাব কেন? আমি তো এদের জন্য আপনি কতটা ব্যথা পেয়েছেন। কিচ্ছু না, চলো এখান থেকে। নীর জোরে করে নিয়ে মেরিনকে গাড়িতে বসালো। তুমি বসো, আমি ওদের বলটা দিয়ে আসছি, একদম উঠবে না। মেরিনকে বসিয়ে নীর ওদের বলটা দিতে গেল। টেক ইউর বল, দেখি খেলা করো। নীর চলে যেতে নিল, তখন পেছন থেকে একজন বলে উঠল, ভাইয়া, উনি আপনার কি হয়? কেন? না মানে,
আপনাকে দেখে মনে হচ্ছে এই ছেলের পোশাকের আড়ালে একটা মেয়ে লুকিয়ে আছে। বলেই ওরা হাসতে লাগলো। এমন মনে হওয়ার কারণ? আপনার ভীতুগিরি দেখে আমরা শিহরিত। একটা মেয়ে রাগ করতে পারে, আর আপনি পারেন না। পারে পারে, উনিও পারে সরিয়ে নিয়ে যেতে। নীর একটা বাঁকা হাসি দিয়ে ওদের কাছে গেল, বলল, এর জন্যই বলে কারো ভালো করতে নেই। একে তো বল মেরে নীর আহমেদ চৌধুরী বর্ষণে মাথা ফাটিয়েছ, ভীষণ রাগ উঠেছিল, কিন্তু সাথে ছিল মেরিন। যদি তখন ওকে না নিয়ে যেতাম তবে গুলি খেয়ে মরতে হতো, কিন্তু তোরা ভালো বুঝলি না। বলেই নীর ধরে এক একটাকে পিটানো ধরল। হঠাৎ নীর গুলির শব্দ পেয়েই পিছে ঘুরে দেখে একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর সামনে তাকিয়ে দেখে মেরিন। আসলে ওই ছেলেটা পেছন থেকে নীরকে আঘাত করতে আসছিল। তখন মেরিন এসে হাত বরাবর গুলি মারল। রাতে নীর রকিং চেয়ারে বসে আছে, তখনও কপালে ঠান্ডা কিছু অনুভব করলো। তাকিয়ে দেখে মেরিন ওর কপালে আইস প্যাক ধরে রেখেছে। নীর কোনো রিয়্যাক্ট না করে চোখ বন্ধ করে রইল, জানে রিয়্যাক্ট করে লাভ নেই। উঠুন, খেয়ে নিন। না। উঠুন না, ভীষণ ক্ষুধা পেয়েছে আমার, উঠুন না। তুমি কি একটু আমাকে শান্তি দিতে পারো না? কি কি এমন করলাম এখন? তুমি কিছুই করো না, তোমাকে দেখলে আমার সব শান্তি চলে যায়। বিরক্তিকর। জানি, আসুন খেয়ে। খাবো না। আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। যাও গিয়ে গেলো। মেরিন কিছু না বলে খাবার এনে নীরের মুখে ঢুকিয়ে দিল। চুপচাপ খেয়ে নিন। প্রতিদিনের মতো আজও নীর জিজ্ঞেস করলো না মেরিনকে যে ও খেয়েছে কিনা। পরদিন অফিসে মেরিন দাঁড়িয়ে কোনো একটা ফাইল ঘাটছে, তখন কেউ ওর পিছে এসে দাঁড়ালো, আর তার উপস্থিতি বুঝতে পেরে ভয়ে মেরিন ঘামতে লাগলো। মেরিন চুপচাপ নিচের গানটা হাতে নিতে লাগলো, কিন্তু ততক্ষণে লোকটা মেরিনের কোমরে হাত দিয়ে ফেললো। মেরিন ঘুরে দুম করে গানটা দিয়ে লোকটার মাথায় আঘাত করতে নিলে লোকটা মেরিনের হাত মোচড় দিয়ে ধরে ফেললো। তার নাম নিলয় শাহরিয়ার। তোর এই ভিলেন রূপ সবার জন্য হতে পারে, কিন্তু আমার জন্য না, কারণ তুই আমার কাছে ধরা। তোর কোনো জোরাজুরি আমার উপর চলবে না, বুঝেছিস? তোর ভিলেন রূপ বাকিদের জন্য, আর তোর হট রূপ আমার জন্য। মেরিন হাত ছোটানোর জন্য চেষ্টা করছে। যদি তুই আমার হাত না ছাড়িস তবে তোকে কি করবি? মেরে ফেলবি? আমাকে মেরে ফেলবি? আমাকে মারলে তাকে পাবি কোথায়? নীর, নীর। তোর বরকে ডাকিস। ওকে কি আমি ভয় পাই নাকি? আর তোর ডাকে কি সে আসবে? তোর কি মনে হয় তার সাথে তোর কি কোনো সম্পর্ক আমি জানি না? সে তো তোকে ঘৃণা করে, ঘৃণা। নীর আমার বোন, নীরকে ভালোবাসে, সে তোকে ছুঁয়েও দেখেনি। তখন নীর রুমে এলো, আর ওদেরকে এভাবে দেখে খানিকটা অবাক হলো। নীরকে দেখেও নিলয় মেরিনকে ছাড়লো না। নীরের কেন যেন খারাপও লাগলো। আরে নীর, এসো। ভালো আছেন ভাইয়া? ভালো আছি। এমন একটা চলন্ত টাইমে সং চোখের সামনে থাকলে কি খারাপ থাকা চাই? কি বলিস রে মেরিন? ভাই একটু কাজ আছে, আসছি। মেরিন যে কতটা কষ্ট পেল নীরের এমন ব্যবহারে তা বলার মতো না। তবুও নিলয়ের হাতে কামড় দিল। নিলয় বলে মেরিনের হাত ছেড়ে দিল। মেরিন দৌড় দিয়ে নীরের কাছে গেল। কিরে, আমার আদর ভালোবাসায় কি মন ভরে গেছে? দেখে রেখো নীর, ওকে ছেড়ে কি করে তোমার কাছে গেল? তখন জন ঢুকলো। ম্যাম, এ কি তুই? ওরে বাবা, জন বাবু যে, কি খবর? তোকে তো। জন, চলো, চৌধুরী কোম্পানিতে একটা কাজ আছে। বাবা, এখন আবার জনের সাথেও কাজ আছে? মেরিন কোনো জবাব না দিয়ে বেরিয়ে গেল। মেরিন সোজা বাসায় চলে গেল। দৌড়ে ওয়াশরুমে গেল, শাওয়ার অন করে ভিজতে লাগলো, আর সারা শরীরে বিশেষ করে কোমরে আর হাতে ইচ্ছা মতো সাবান ঘষতে লাগলো, আর কল্পনা করতে লাগলো সেই সময়টার কথা। মেরিন দেয়ালে হেলান দিয়ে বসে বসে ভিজতে লাগলো, আর মাথা দেয়ালে বাড়ি দিতে লাগলো। 5 ঘন্টা পর নীর নাশা এলো। এসে ফ্রেশ হতে গিয়ে দেখে মেরিনকে সাদা হয়ে গেছে ভিজতে ভিজতে। নীর খেয়াল করে দেখলো মেরিন দেয়ালে মাথা বাড়ি দিচ্ছে, আর নীর দৌড়ে মেরিনের কাছে গেল। মেরিন, মেরিন। আমি দেখি, ওঠো, ঠান্ডা লেগে যাবে।
মেরিন নীরের দিকে ঘুরল। ঠান্ডা হয়ে গেছে। মেরিন হা হা করে হাসতে লাগলো। নীর, কি? ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। বলেই মেরিন নীরের ঠোঁটজোড়া দখল করে নিল। কিছুক্ষণের মধ্যেই মেরিন অজ্ঞান হয়ে গেল। নীর মেরিনকে কোলে তুলে রুমে নিয়ে গেল। কিছুক্ষণ পর মেরিনের জ্ঞান ফিরল। বুঝতে পারলো কেউ ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেরিন চোখটা মেলল না, কেবল চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ল। শোনো মা, উঠে কিছু খেয়ে নে। একটু এভাবে থাকি প্লিজ। হুম। মামুনি, একটা গল্প শোনাবে? রাজকুমার রাজকন্যার, পরী রাজারানী, ঘুমপাড়ানি গান শোনাবে? নীলিমা মেরিনের কপালে চুমু দিল, বলল, শোনাবো, তবে কিছু খেয়ে নে। তখন নীর রুমে ঢুকলো। নীরকে ঢুকতে দেখে মেরিন তাড়াতাড়ি চোখের পানি মুছে উঠে বসলো। কি রে তুই? হ্যাঁ, ওই তো ঘুম পাচ্ছিল। তাহলে তুমি এখানে থাকো, আমি গেস্ট রুমে যাচ্ছি। না না, তুই বস মামুনি, আমি তোমার খাবার পাঠিয়ে দিচ্ছি। নীলিমা চলে গেল। মেরিন বেড থেকে নেমে বেডটা গুছিয়ে দিল। নিন, শুয়ে পড়ুন। কিভাবে জিজ্ঞেস করি? কথাটা নীর মনে মনে বলে। শোনো। তো তখনই সার্ভেন্ট এসে খাবার দিয়ে গেল। নীরের আর জিজ্ঞেস করা হলো না। যাও খেয়ে নাও। আপনি খেয়েছেন? তখন মেরিন চোখ পড়ল নীরের হাতের দিকে। নীরের হাতটা লাল হয়ে আছে। মেরিন ছুটে নীরের কাছে গেল। আপনার হাত লাল হয়ে আছে কেন? কি হয়েছে? না, কিছু না। বললেই হবে, বসুন দেখি। মেরিন তাড়াতাড়ি নীরের হাতে ঔষধ দিয়ে দিল। নীর মাঝে মাঝে সত্যিই অনেক অবাক হয়। অনেক বেশি ব্যথা করছে, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। আরে কোনো কথা না। মেরিনের ঝাড়ি খেয়ে নীর বাধ্য হলো শুতে। মেরিন লাইট নিভিয়ে দিল। লাইট নেভালে কেন? লাইট জ্বললে তো আপনার ঘুম আসবে না। তুমি অন্ধকারে খাবে কি করে? আমি পারবো, আপনি ঘুমান। নীর কপালে হাত দিয়ে ভাবছে, মেয়েটা সত্যি আমাকে পাগলের মতো ভালোবাসে। এমন পাগলামো ভালোবাসাই তো আমি চেয়েছিলাম। নীরার মধ্যে কখনো আমি এমনটা দেখিনি। আচ্ছা, মেরিন এমন কেন? এত রাগী, এত জেদি, তবু আমার সাথে কখনো রুড বিহেভ করে না। কিন্তু ওর এত ভালোবাসা যে আমি মেনে নিতে পারছি না। আমি যে নীরাকে ভালোবাসি। এইসব ভাবতে ভাবতে নীরের বোধ হলো মেরিনের কথা। উঠে বসে দেখে মেরিন সোফায় শুয়ে আছে। নীর অবাক হলো, কারণ আজকে মেরিন সোফায় ঘুমালো। নীর মনে মনে বলে, ও কি আমার উপর অভিমান করেছে? করলে করুক, আমার কি। একটু পর নীরের খেয়াল হলো সেদিনের কথা। ও নো, ওর জ্বর আসেনি তো? নীর তাড়াতাড়ি সোফার ওখানে গেল। মেরিনের কপালে হাত দিয়ে দেখলো খুব জ্বর। ও মাই গুডনেস। নীর মেরিনকে কোলে তুলে বেডে নিয়ে শুয়ে দিল। এরপর মাথায় পানি পড়তে দিতে লাগলো আর মেরিনকে দেখতে লাগলো। এই প্রথম নীর মেরিনকে এইভাবে পর্যবেক্ষণ করছে। জ্বরের জন্য মেরিনের মুখটা লাল হয়ে আছে, পাপড়িগুলো ভেজা, নিশ্চয়ই কাঁদছিল। ঠোঁট দুটো কাঁপছে, কপালটা ভাঁজ পড়ে আছে। নীর বুঝতে পারল যে মেরিনের প্রচণ্ড মাথা ব্যথা করছে, তাই মেরিনের মাথা টেপে দিল। মেরিনের শরীরের তাপ এতটাই বেশি যে নীর পাশে বসেই টিকতে পারছে না। তাও নীর মাথায় পট্টি দিয়ে মেরিনকে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। ভোরের দিকে মেরিনের জ্বর ছাড়ল। সকাল 9টা। মেরিনের ঘুম ভাঙল। দেখলো ও এলোমেলো হয়ে নীরের বুকে শুয়ে আছে। আমি তো সোফায় ছিলাম, এখানে? মেরিনের মুখে হাসি ফুটল। মেরিন নীরের কপালে চুমু দিল। যতটা কষ্ট কালকে পেয়েছিলাম তার 1000 গুণ আনন্দ আজকে পেলাম। আপনি আমার কথা ভেবেছেন, সেইটাই তো আমার পরম পাওয়া। কিন্তু আমার জন্য আপনার কত কষ্ট হয়েছে। মেরিন উঠে ফ্রেশ হয়ে অফিসে গেল। বেলা 11টা। নীরের ঘুম ভাঙল। উঠে মেরিনকে না পেয়ে অবাক হয়ে গেল। গেল কোথায় মেয়েটা? রুম ওয়াশরুমে খুঁজে দৌড়ে নিচে নামলো। মামুনি, মামুনি, মেরিন কোথায়? ও তো অফিসে চলে গিয়েছে। হোয়াট? এই শরীর নিয়ে অফিস? রাগের চোটে নীরের গা চলে যাচ্ছে। দ্রুত রেডি হয়ে অফিসে গেল আর গিয়ে দেখে মেরিন একটা লোককে বেল্ট দিয়ে মারতে মারতে সিঁড়ি দিয়ে নামছে আর সবাই চুপচাপ দেখছে। লোকটার শরীর থেকে রক্ত বের হচ্ছে। তুমি কি মারছো কেন? ছাড়ো ওকে। মেরিনকে থামাতে গিয়ে নীর হাতে একটা বাড়ি খেলো। দেখি দেখি, অনেক জোরে লেগেছে, দেখি। নীর হাত ছাড়িয়ে নিল। মেরিন লোকটাকে বলল,
তোর জন্য, কেবল তোর জন্য আমার হাত দিয়ে নীর বাড়ি খেয়েছে। আজকে তোকে আমি মেরেই ফেলবো। মেরিন একটা গ্লাস নিয়ে ধপ করে ওটা ভেঙে লোকটার পেটে ঢোকাতে নেবে, তখন নীর আবারও এসে থামাতে নিল। নীর কিছুতেই মেরিনকে থামাতে না পেরে ঠাস করে একটা থাপ্পড় মারল। আমার ব্যথার কারণ ও না, তুমি। বলেই নীর নিজের রুমে চলে গেল। কেবিনে গিয়ে বসলো। একটু পর জানতে পারলো যে যেই লোকটাকে মেরিন মারছিল সে রাইভেল কোম্পানির গুপ্তচর। সে নীরের ড্রিম প্রজেক্টের ইনফরমেশন চুরি করতে এসেছিল, আর এই কারণেই মেরিন ওকে মারছিল। উফ, বেশি রেট করে ফেলেছে। আসলে সরি বলতে হবে। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল, তবু মেরিন এলো না। নীর ম্যানেজারকে ডেকে পাঠালো। স্যার ডাকছিলেন? আপনাদের ম্যাম কোথায়? স্যার ম্যাম তো সেই তখনই বেরিয়ে গিয়েছে। ওকে, আপনি আসুন। ম্যানেজার চলে গেল। ওহ নো। নীর কিছু একটা ভেবে উঠে বেরিয়ে গেল। নীর যেতে যেতে জনকে ফোন করলো। হ্যালো স্যার। তোর ম্যাম কোথায় জানো? ম্যাম তো এই অমানুষটাকে আমার হাতে দিয়েই যেন কোথায় বেরিয়ে গেল। আচ্ছা, রাখছি। জি স্যার। আমার সন্দেহ যদি ঠিক হয়, এই কদিন ওকে যতটুকু বুঝেছে, তখন মনে হচ্ছে আমার ধারণাই ঠিক। দুপুর গড়িয়ে রাত হলো, মেরিন এখনো এলো না। না জানে কি করেছে, কখন আসবে। তখন মেরিন গাড়ির আওয়াজ পেল। মেরিন বাড়িতে ঢুকলো। মেরিনকে দেখে স্বাভাবিক মনে হলেও এর পেছনে গভীর কিছু আছে, যা কেবল নীর বুঝতে পারল। এ কি, তোর হাত কাটলো কি করে? একটু কেটে গেছে। আবার কার সাথে ঝামেলা করেছি দেখো। মেরিন ওপরে গেল, নীরও পিছে পিছে গেল। যখন অফিসে ছিলে তখন তো শর্ট হাতে ড্রেস পরেছিলে, তো এখন ফুল হাতে কেন? আমার ইচ্ছা। নীর আর কিছু না বলে ফার্স্ট এইড বক্স নিয়ে মেরিনকে এক টানে বেডে বসালো। এরপর মেরিনের জামার হাতা একটা ছিঁড়ে ফেললো। যা ভেবেছিল তাই, মেরিনের হাত ক্ষতবিক্ষত, আঘাতের চিহ্ন। নীর আন্দাজ করেছিল যে মেরিন নিজেকে আঘাত করতেই গেছে, কারণ তখন নীর ওকে বলেছিল যে তোমার জন্য আমি ব্যথা পেয়েছি। নীর মেরিনের হাতে ওষুধ দিয়ে দিচ্ছে, আর মেরিন নীরকে দিয়ে দেখছে। হাতে ওষুধ দেওয়ার পর সারা শরীরেও কি একই অবস্থা? নীর মেরিনের সালোয়ার হাঁটু পর্যন্ত পটপট করে ছিঁড়ে দিল। এরপর ওখানেও ওষুধ দিয়ে দিল। দেন মেরিনকে ঘুরিয়ে ওর পিঠে হাত দিতে গেলে মেরিন হাত ধরে ফেলল। আমি লাগিয়ে নেব। নীর থেমে গেল। রাতে নীর নিজের হাতে মেরিনকে খাইয়ে দিল। দুদিন পর, আজকে শুক্রবার, তাই সবাই বাসাতে। এই মেয়ে, এই তুমি আমার মায়ের শাড়ি পরেছো কেন? কারণ আমি তোমার মা লাগি। আমার মা? আমার মা হওয়ার তোমার কোনো যোগ্যতা নেই। আছে আছে, 1 ডজন যোগ্যতা আছে। মোটেও না, আমার মা অত খারাপ ছিল না তোমার মতো, বুঝেছো? ইস, যে না একটা কালোকুলো মা। ওই, তোমাকে না বলেছি আমার সাথে কথা বলবে না, বেয়াদব মেয়ে কোথাকার। এখানে সবাই সাক্ষী যে তুমি আগে কথা বলেছো। নীর মনে মনে হাসছে। সুন্দর একটা সময় কাটছে। ঠিক তখনই নীর 5-6টা বন্ধু এসে হাজির হলো। তাদের মধ্যে 2জন মেয়েও আছে। একজন এসে নীরকে জড়িয়ে ধরে গালে কিস করলো, যার নাম লিমা। মিসড ইউ ইয়ার। নীর এমনিতেই এগুলো পছন্দ করে না, তার উপর মেরিন। নীর তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে মেরিনের দিকে তাকালো। দেখলো মেরিন শান্ত চোখে তাকিয়ে আছে, যা দেখে নীর বেশি ভয় লাগলো। কারণ এই কয় মাসে নীর মেরিনকে দেখে যা বুঝেছে তা হলো এই যে মেরিন শান্ত থাকা মানে 10 নম্বর বিপদ সংকেত। তাই বন্ধুরা যাওয়ার আগেই নীর লিমাকে বলল সাবধানে থাকতে, আর এখান থেকে সরাসরি বাসায় যেতে, আর মিনিমাম 1 সপ্তাহের মধ্যে যেন বাড়ি থেকে বের না হয়। লিমা এটাকে মজা মনে করলো। রাতে মেরিন, লিমা একটু ফ্রি মাইন্ডেড, তাই বলছিলাম কি, নো ওয়ারি, ওকে জানে মারবো না, বাঁচিয়ে রাখবো। দেখো দেখছি তো আপনাকে। বলেই মেরিন নীরের ঠোঁটচোরা দখল করে নিল। পরদিন মেরিন নিজে লিমাকে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করালো। এরপর নিজেই হসপিটালে নিয়ে গেল। লিমার জ্ঞান ফেরার পর আর যেন কোনোদিন এই চোখ তুলে নীরের দিকে না তাকাতে দেখি, আর যেন কোনোদিন এই হাত দিয়ে নীরকে ছুতে না দেখি। কিছুদিন পর নীর মেরিন অফিসে কাজ করছে। নীর ফাইল ঘাটছে আর মেরিন ল্যাপটপে কাজ করছে। তখন কেবিনে নিলয় এলো।
নিলয়কে এক পলক দেখেই মেরিন চোখ নামিয়ে নিল। ভয়ে আজও মেরিনের হাত পা ঘামতে লাগলো। নীর একবার মেরিনের দিকে তাকালো, একবার নিলয়ের দিকে। হ্যালো নিলয় ভাইয়া। হ্যালো। বসুন। নিলয় বসলো। ভাই বসুন, আমি একটু আসছি। বলেই নীর বেরিয়ে গেল। বাহ, তোর জামাই তো দেখি বেশ বুদ্ধিমান, আমাদের সময় দিয়ে গেল। বলেই নিলয় চেয়ার থেকে উঠতে নিল। যেখানে আছিস ওখান থেকে আমার দিকে এক পা বাড়ালে তুই আমার কিছুই করতে পারবি না, কারণ তোর উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত তুই আমার কিছুই করবি না, আর আমিও আমার উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত তোকে তার খবর দিব না, তোকে নিজের করব। এরপর তোকে একবার ছুতে পারলে তোর হাতে মরলেও আফসোস থাকবে না। সাবধানে থাকিস রে, এমন না হয় যে তোর পাপের ঘড়া ভরে যায় আর তোকে আমি আগে মেরে ফেলি। পারবি না রে, চিনি তোকে। যদি তুই আগে ভাগে বলে দিস তবে তোকে একটু কম যন্ত্রণাদায়ক মৃত্যু দিব, কথা দিলাম। কিন্তু তুই যদি আরও নিচে নামিস তোর মৃত্যু যে কতটা ভয়ানক হবে তুই কল্পনা করতে পারছিস না।